আচ্ছা, গত ক্লাসে অনেকেই হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউনটা ভালোভাবে বুঝো নাই। সো এটা আমি আবার একটু রিপিট করছি, সো যারা বুঝো নাই তারা একটু মনোযোগ দাও। সো আমাকে বলো তো, আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পেরেছিলা না? আইভি ক্যারেক্টারিস্টিক্সে কি হয়, যখন আমার একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করা হয় তখন সে কি করে? সিলিকন ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস করার সাথে সাথে কি তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে? মিস কখন স্টার্ট করবে তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা? ম্যাম যখন যে পি টাইপ থেকে যখন ইন্টারনাল সোর্স না পি না টাইপ বাবা, এই যে 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 যখন তার ভেতর দিয়ে কি তার বা তোমার হচ্ছে সে হচ্ছে তার বিল্ট ইন পটেনশিয়াল বা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়ালের বেশি ভোল্টেজ যখন দেওয়া হবে তখনই তার ভেতর দিয়ে কি করবে, বেশি করে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে, তাই না? আমরা জানি সেটা কি এক্সপোনেনশিয়াল হারে হচ্ছে বৃদ্ধি পায়। আর যখন তাকে রিভার্স বায়াস করা হয় তখন কি হয়? সে কি করবে, খুব অল্প পরিমাণ কারেন্ট, যেটাকে আমরা কি বলি, আমরা দেখে এসেছি গত ক্লাসে যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য রিভার্স বায়াসে কি হয়, একটা অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করে, যেটার কি তোমার খুবই অল্প ন্যানো অ্যাম্পিয়ার বা হচ্ছে কি তোমার মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের একটা কারেন্ট ফ্লো করতে থাকে, স্যাচুরেশন কারেন্ট, তাই না? যেটা কি তুমি দেখো ভোল্টেজ বাড়াতে থাকলেও আমার কারেন্টের ভ্যালু কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না। এরকম করতে করতে আমি যখন কি করি, যখন একটা পার্টিকুলার ভোল্টেজে সে কি করে দেখো, এই যে ডায়োডটার ভেতর দিয়ে রিভার্স বায়াসে অনেক বেশি কারেন্ট ফ্লো করছে, আমরা সেই ভোল্টেজটাকে বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক আছে? এবং নর্মাল ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউনের চেয়ে বেশি যদি তুমি ভোল্টেজ দাও তাহলে কি হবে, ডায়োডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বাট এই যে ব্রেকডাউন রিজিয়ন বা ব্রেকডাউন, এটাকে কাজে লাগিয়েও আবার কিন্তু কিছু ডায়োড তৈরি করা হয়। ঠিক আছে? সো এই ব্রেকডাউন রিজিয়ন বা কিভাবে হচ্ছে কাজ করে সেই মেকানিজমটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। এখন অ্যাভালেন্স ব্রেকডাউনটা কখন হয়? অ্যাভালেন্স ব্রেকডাউনটা হয় যখন হচ্ছে আমার পিএন জাংশনের ডোপিংটা লাইটলি ডোপড হয়। ঠিক আছে? আমরা জানি কি পি এবং এন টাইপের যে ম্যাটেরিয়ালটা তৈরি করা হয় সেটা কি করা হয়, ডোপিং এর মাধ্যমে করা হয়, তাই না? আমরা তো সেটা পড়েছি। সো যখন এই ডোপিংটা কি হয়, লাইটলি ডোপড হয়, তখন আমার কি এই অ্যাভালেন্স ব্রেকডাউনটা পসিবল হয়। ঠিক আছে? এখন অ্যাভালেন্স ব্রেকডাউনের মেকানিজমটা যদি সবচেয়ে সহজ ভাবে আমি বলি, তাহলে দেখো ফার্স্টে আমরা কি জানতাম, আমরা যদি তোমার রিভার্স বায়াসটা একটু দেখি, রিভার্স বায়াসে কি ছিল মনে আছে? রিভার্স বায়াসে আমি কি করতাম, পি এর সাথে আমি হচ্ছে তোমার সোর্সের নেগেটিভটা কানেক্ট করতাম, আর তোমার প্লাসের সাথে কি সোর্সের প্লাসের সাথে আমি এন টাইপ ম্যাটেরিয়ালটা কানেক্ট করতাম। এটা হচ্ছে আমার অ্যানোড এবং এটা হচ্ছে আমার ক্যাথোড, তাই না? সো অ্যানোডটা কানেক্টেড থাকতো নেগেটিভের সাথে এবং ক্যাথোডটা কানেক্টেড থাকতো কি পজিটিভের সাথে। এবং এই ধরনের কানেকশনের ফলে কি হতো আমরা কিন্তু গত ক্লাসে এক্সপ্লেন করেছি। কি হতো, আমার এই যে অ্যাট্রাকশন অনুভব করতো, এর ফলে কি হতো, আমার হোল গুলো কি হতো, এই সাইডে চলে আসতো, তাই না? এবং ইলেকট্রন গুলো হচ্ছে এই যে পজিটিভ টার্মিনাল দ্বারা অ্যাট্রাক্টেড হতো, এর ফলে আমাদের যে ডিপ্লেশন রিজিয়নের উইডথটা সেটা হচ্ছে বেড়ে যেত। এবং আমরা দেখতাম এর ফলে বিল্ট ইন পটেনশিয়ালটা বেড়ে যেত, এবং এর ফলে কি হতো, ইলেকট্রন গুলো হচ্ছে ডিফিউজ হয়ে এন থেকে পি এর দিকে আসতে পারতো না। এজন্য যে মেজরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা পাওয়া যেত সেটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার হতো, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। বাট এখানে তো মাইনরিটি ক্যারিয়ার আছে পি টাইপে আমরা জানি, এবং সেটা হচ্ছে ইলেকট্রন। আর এন টাইপে মাইনরিটি ক্যারিয়ার আছে সেটা হচ্ছে হোল, সেটাও আমরা জানি। এখন কি করবে, মাইনরিটি ক্যারিয়ার গুলো আবার কি করতো, এই যে ইলেকট্রন গুলো সেগুলো যদি কোনো কারণে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে পড়তো, সেটা কি হতো, আমার পি থেকে এন সাইডের দিকে চলে আসতো, তাই না? এই জন্য এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমরা যে কারেন্টটা পাই সেটাই কি আসলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এখন কি বলা হচ্ছে, অ্যাভালেন্স ব্রেকডাউনের ক্ষেত্রে এই যে তুমি যে ভোল্টেজটা এটাকে বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছো, এই যে ইলেকট্রন পি টাইপে কি আছে, মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রনটা যখন তোমার ইলেকট্রিক ফিল্ডটা এমন ভাবে বেড়ে গিয়েছে যে ইলেকট্রনটা যখন হচ্ছে তোমার এই ডিপ্লেশন রিজিয়নটা এই ইলেকট্রিক ফিল্ডটার প্রভাবে অতিক্রম করে এই সাইডে আসতেছে, তখন সে স্টেবল যে অ্যাটম গুলো আছে সেগুলোর সাথে কোলাইড করে তাদের থেকে আবার কি করতেছে,
চার্জ ক্যারিয়ার উৎপন্ন করতেছে, ঠিক আছে। সে এমন একটা, এই যে এখানে এক্সিলারেট করে আসার সময় ইলেকট্রিক ফিল্ডের প্রভাবেই তো আসলে ইলেকট্রনটা এদিক থেকে এদিকে আসতো। এখন আমার এই যে তুমি এই ভোল্টেজটা বাড়াচ্ছ রিভার্সের সাইডে, সো এর ফলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা এমন ভাবে বাড়বে যে তোমার এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এই ইলেকট্রনটা এমন একটা শক্তি অর্জন করবে, কাইনেটিক শক্তি অর্জন করবে, যার মাধ্যমে সে এদিকে এসে কি করবে, স্টেবল যে অ্যাটম আছে তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে ফেলবে। সো কোভ্যালেন্ট বন্ড ভাঙা মানে কি, তাদের মধ্যে আরো কি হবে, চার্জ ক্যারিয়ার উৎপন্ন হবে, ঠিক আছে। ফলে দেখতে পাচ্ছ কি আমার চার্জ ক্যারিয়ারের হঠাৎ করে আমার এই চার্জ ক্যারিয়ার আবার সংঘর্ষ করে আরো কিছু কি করবে, চার্জ ক্যারিয়ার উৎপন্ন করবে। এভাবে অ্যাডিশনাল চার্জ ক্যারিয়ার কি হতে থাকবে, বাড়তে থাকবে। এবং আমরা জানি কি ফ্রি ইলেকট্রনের মুভমেন্টে কি আমার আসলে কারেন্ট, সো আমার কি হবে, অ্যাভালেন্স রিজিওনে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি অ্যাভালেন্স ব্রেকডাউন রিজিওনে আমাদের কারেন্টটা হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে, আজকে ক্লিয়ার হচ্ছে যারা? সার্টেন ভোল্টেজের পরে হচ্ছে এইটা হবে আর কি। হ্যাঁ, একটা সার্টেন, দেখো যে তুমি এখান থেকেই তো বুঝতে পারতেছো যে একটা পার্টিকুলার ভোল্টেজের পরে সে কি করবে, সে আর তখন ব্রেকডাউন রিজিয়নে ঢুকে যাবে, এবং এই ধরনের ব্রেকডাউনটাকে আমরা বলি হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন, ঠিক আছে। তার মানে অ্যাভালেন্স ব্রেকডাউনটা কি হলো, এই যে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার গুলো তোমার হচ্ছে গিয়ে ডিপ্লেশন রিজিয়ন ক্রস করার সময় ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এমন একটা কাইনেটিক এনার্জি তোমার গেইন করতে পারলো যে তারা কি করতে পারে, তোমার অ্যাটমেসকে ধাক্কা দিয়ে অ্যাটমের সাথে কোলাইড করে তাদের কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে অ্যাডিশনাল চার্জ ক্যারিয়ার জেনারেট করতে পারে, ঠিক আছে। এইটা আমার মনে হয় সবচেয়ে সহজ ভাষায় বোঝানো, কারণ এই জিনিসগুলো মেকানিজম গুলো একটু ডিফিকাল্ট বোঝা। সো এইটা মনে রাখলেই হবে তোমাদের জন্য, আপাতত এই লেভেলে এতটুকুনি যথেষ্ট। আচ্ছা, এবার আসো আমরা আরেক ধরনের ব্রেকডাউন দেখি, সেটা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউনের পরে জেনার ব্রেকডাউন। সো জেনার ব্রেকডাউনটা কি হয়, অ্যাভালেন্স ব্রেকডাউনের সাথে এই ব্রেকডাউনটার পার্থক্য এই যে প্রথমে ডোপিং। তোমার জেনার ব্রেকডাউনে দেখো দ্য ডোপিং লেভেল অফ পি অ্যান্ড এন টাইপ ম্যাটেরিয়াল ইজ হেভিলি ডোপড। তার মানে কি, আমার অ্যাভালেন্সের কি ছিল, লাইটলি ডোপড ছিল, তাই না। বাট এই যে এই ক্ষেত্রে আমার জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা কি হবে, হেভিলি ডোপড হবে। এটা হচ্ছে তোমার অ্যাভালেন্সের চেয়ে একটা পার্থক্য। আচ্ছা, এখন দেখো এই জেনার ব্রেকডাউনটা তাহলে কখন হয়। So Zener breakdown occurs when electric field in the depletion layer increases to the point where it can break covalent bonds and generate electron hole pair. সো এই ক্ষেত্রে কি হচ্ছে যে তুমি যখন রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজটা বাড়াতে থাকতেছো, বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে আসবে যখন ইলেকট্রিক ফিল্ডটাই কি করবে, তোমার কোভ্যালেন্ট বন্ডকে ভেঙে ফেলবে, ঠিক আছে। সো পার্থক্যটা বুঝতে পারছো, অ্যাভালেন্সের সাথে এই জেনারের পার্থক্যটা কোথায়। এক্ষেত্রে কি হচ্ছে যে তুমি যখন ভোল্টেজটাকে বাড়াচ্ছ রিভার্সের ক্ষেত্রে এমন একটা পর্যায়ে আসবে যে ইলেকট্রিক ফিল্ডটাই হচ্ছে কি করবে, কোভ্যালেন্ট বন্ড ভেঙে অ্যাডিশনাল ইলেকট্রন হোল পেয়ার হচ্ছে ক্রিয়েট করবে। আর আগের বার কি ছিল, আগের বার ছিল যে তোমার মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রনটা ডিপ্লেশন রিজিয়নটা যখন অতিক্রম করছে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে, তখন সে একটা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি গ্রহণ করছে বা গেইন করছে, যেটা দিয়ে সে কি করছে, কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে ফেলছে। আর এই ক্ষেত্রে ইলেকট্রন নিজে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে সেই কি করতে পারবে, কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে দিতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার জেনার ব্রেকডাউন। আচ্ছা, এরপরে আমরা আসি কম্পারিজন অফ হচ্ছে ডায়োডস। আচ্ছা, কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে। আচ্ছা, কম্পারিজন অফ ডায়োডস এটা খুবই সিম্পল। যদি আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বলছো, এটা আসলে কি করা হয়েছে, বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে ডায়োড তৈরি করে তাদের এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাকচুয়ালি এখানে ড্র করা হয়েছে। সো আমরা অলরেডি সিলিকনের জন্য দেখেছি, তাই না। এটা কি আমার ফরওয়ার্ড বায়াস রিজিয়ন, এটা কি আমার রিভার্স বায়াস রিজিয়ন, তাই তো। এবং দেখো এদের কি তোমার বিল্ট ইন পটেনশিয়ালটা আমরা অলরেডি জানি, সিলিকনের জন্য কত, 0.7। এই যে 0.7 তার ভিতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সপোনেনশিয়ালি রাইজ করছে। আচ্ছা, একইভাবে আমরা দেখতে পারি হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে বিল্ট ইন পটেনশিয়ালটা কি 0.3, যে বিল্ট ইন পটেনশিয়াল 0.3। আচ্ছা, গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে দেখো যে বিল্ট ইন পটেনশিয়াল বা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়ালটা কত, 1.2, এই যে 1.2, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা এখান থেকে, এই যে বিল্ট ইন পটেনশিয়াল এটাকে তোমার নি ভোল্টেজও বলা হয়, এবং একে দেখো ভি কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই যে এখানে কিন্তু এই বিল্ট ইন পটেনশিয়ালটাকে ভি কে দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে।
ঠিক আছে, এটা বুঝতে পেরেছো না? আচ্ছা, তারপরে হচ্ছে টেম্পারেচার এফেক্টস। সো টেম্পারেচার এফেক্টটা কি তোমাদের মনে আছে বলো তো? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তখন কি হবে? এর কন্ডাক্টিভিটি বেড়ে যাবে নাকি কমে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটাই দেখো এখানে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যখন আমি টেম্পারেচারটাকে রাইজ করছি তাহলে আমার কার্ভটা কোন দিকে আসা উচিত বলো তো? লেফটে সরে আসা উচিত না? জি ম্যাম। কারণ কি, আমার তোমার টেম্পারেচার বাড়লে যদি কন্ডাক্টিভিটি বাড়ে তার মানে কি আমার কি বিল্ট ইন পটেনশিয়ালটা কমে যাওয়া উচিত, তাই না? সো দেখো যখন আমার টেম্পারেচারটা বাড়বে তখন কি আমার কার্ভটা হচ্ছে এই যেখানে দেখাচ্ছে আমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে কার্ভটা কি হচ্ছে লেফট সাইডে চলে আসতেছে। ঠিক আছে, এবং যখন তুমি টেম্পারেচার ডিক্রিজ করছো তাহলে কি হবে? কার্ভটা আমার রাইট সাইডে সরে যাবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ইন দ্য ফরওয়ার্ড বায়াস রিজিয়ন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ সিলিকন ডায়োড শিফট টু দ্য লেফট অ্যাট আ রেটটা কত সেটাও দেওয়া আছে 2.5 মিলিভোল্ট পার সেন্টিগ্রেড। তার মানে কি 1 সেন্টিগ্রেড ইনক্রিজের জন্য আমার কতখানি সরবে? 2.5 মিলিভোল্ট রেটে সরবে। ঠিক আছে, আর রিভার্স রিজিয়নের ক্ষেত্রে বা রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে? In the reverse bias region, the reverse current of a silicon diode doubles for every 10 degree Celsius rise in temperature. তাই না? এই যে এখানে দেখাচ্ছে দেখো, প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজের জন্য আমার কি হচ্ছে? কারেন্টটা ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তো এই গ্রাফ থেকে সহজে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এইবার আসো, ভেরি ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। আইডিয়াল ভার্সেস হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড। ঠিক আছে, সো আমরা যে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখেছিলাম সেটা কি একটা প্র্যাকটিক্যাল ডায়োড যেটাকে আমাদের সিলিকন ম্যাটেরিয়ালের গঠিত, তাই না? এই যে দেখো ব্ল্যাক যে কার্ভটা দেওয়া আছে এই কার্ভটাই তো তোমরা দেখেছো যে যখন সে কি করে বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে তাকে বেশি ভোল্টেজ দেওয়া হয় ফরওয়ার্ড বায়াসে তখন তার মধ্য দিয়ে এক্সপোনেনশিয়ালি কারেন্ট হচ্ছে রাইজ করে, তাই না? আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আমরা অল্প পরিমাণে একটা কারেন্ট পাই যেটাকে আমরা কি বলি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এবং সেটা কি ভোল্টেজের সাথে ভোল্টেজ চেঞ্জ করলেও খুব একটা চেঞ্জ হয় না একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত, তাই তো? আমরা তো এই কার্ভটা দিয়ে এটাই বুঝতে পারতেছি। সো দিস ইজ আ প্র্যাকটিক্যাল ডায়োড। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন তোমার আইডিয়ালের ক্ষেত্রে কি চিন্তা করা হয় দেখো, আইডিয়ালের ক্ষেত্রে আমরা হচ্ছে ডায়োডটাকে একটা সুইচের সাথে কম্পেয়ার করতে পারি। সো সুইচ মনে আছে না? সুইচ তো 1, 2 তে থাকতে তোমরা এক্সপেরিমেন্টও করেছো। এটা কি আমার একটা সুইচ, এই অবস্থায় সুইচটা কি আছে? ওপেন আছে। ওপেন আছে। এর ভেতর দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না মিস। যাবে না, তাই না? তার মানে এই অবস্থায় আমার জিনিসটা ওপেন আছে, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এবং একটা ওপেন স্পেসের রেজিস্ট্যান্স কত বলতো? ইনফিনিটি। ইনফাইনাইট, তাই না? সো এইখানকার রেজিস্ট্যান্সটা কি আমার? ইনফিনিটি। আচ্ছা, এখন আমি যদি এটাকে হচ্ছে ক্লোজ করে দিই তখন কি হবে? এর ভেতর দিয়ে কি করবে? সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে না? এবং আমরা জানি কি একটা শর্ট ওয়্যারের তোমার রেজিস্ট্যান্স কত? 0। 0, তাই না? এটা তো আমরা খুব ভালোভাবেই জানি। সো আইডিয়ালের ক্ষেত্রে কি চিন্তা করা হয়? আইডিয়ালের ক্ষেত্রে ডায়োডটাকে একটা তোমার সুইচের সাথে কম্পেয়ার করা হয়। ঠিক আছে, তার মানে কি হবে? যখন সে রিভার্স বায়াসে থাকবে তখন মনে করা হয় যে ডায়োডটা কি থাকবে? ওপেন থাকবে। তার মানে তার মধ্য দিয়ে কি হবে? কোনো কারেন্ট ফ্লো করবে না। বোঝা গেছে? এবং দেখো এই যে ব্লুটা দেখতে পাচ্ছ না, ব্লু কালারটা দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমরা কি জানি এই সাইডে কি নেগেটিভ ভোল্টেজ না? এটা তো আমরা সবাই বুঝছি। বলতো এটা কি আছে এখন? ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে আছে, তাই না? আর রিভার্স বায়াসে থাকতে হলে কি করতে হবে? টার্মিনালটা চেঞ্জ করে দিতে হবে। টার্মিনালটা চেঞ্জ করে দিতে হবে। সো এখন কিভাবে আছে? রিভার্স বায়াস আছে। সো আইডিয়ালের ক্ষেত্রে চিন্তা করা হয় কি যখন সে রিভার্স বায়াসে আছে তখন কি করবে? সে সুইচের ওপেনের মতো বিহেভ করবে।
কারণ কি দেখো আমরা কি করতেছিলাম, ধরতেছিলাম যখন সে অ্যাকচুয়াল বা প্র্যাকটিক্যাল ডায়োড, তার মধ্যে কিন্তু দেখো রিভার্স বায়াসে কিন্তু খুব কম পরিমাণ কারেন্টই ফ্লো করতেছে, তাই না? আর আইডিয়ালের ক্ষেত্রে বলা হয়, মনে করা হয় যে এর ভেতর দিয়ে কোনো কারেন্টই ফ্লো করতেছে না, ঠিক আছে? সো এটা কি, কোনো কারেন্ট যদি ফ্লো না করে তাহলে সে কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি করা হয়, মনে করা হয় যে সে এখন ডায়োডটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে ওপেন হয়ে গেলে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই যে তুমি এখানে ভোল্টেজটাকে বাড়াতে থাকো, তার ভেতর দিয়ে কি থাকতেছে, কোনো কারেন্ট যাচ্ছে না, এই যে জিরো কারেন্টই পাচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা ফরওয়ার্ড বায়াস চিন্তা করি, সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হবে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সুইচটা যখন ক্লোজ হয় তখন তার মধ্য দিয়ে কি করে, কারেন্ট ফ্লো করা স্টার্ট করে। সো তোমার এই যে এখানে এটা কি ফরওয়ার্ড বায়াস, এটা যে ফরওয়ার্ড বায়াস আছে এটা কি বুঝতে পারতেছো, এই যে পজিটিভটা এটা আসলে সোর্সের পজিটিভ, ঠিক আছে? আর এই যে নেগেটিভটা সেটা আসলে কি, সোর্সের নেগেটিভ। তার মানে এই ডায়োডটা কিভাবে আছে, ফরওয়ার্ড বায়াস আছে না, বোঝা যাচ্ছে? সো ফরওয়ার্ড বায়াসে আইডিয়ালের ক্ষেত্রে কি ধরা হচ্ছে, সে হচ্ছে একটা সুইচ ক্লোজ অবস্থায় যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে। তাহলে কি হবে, তার মধ্য দিয়ে কি হবে, তোমার যখনই সে ফরওয়ার্ড হয়ে গেল তখনই তার ভেতর দিয়ে এই যে তোমার কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো, এই যে দেখো সে হচ্ছে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি এখানে তোমার আইডিয়ালের ক্ষেত্রে মি ভোল্টেজ যেটা সেটাকে কি করা হয়, ইগনোর করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এই আইডিয়াটা একটা পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে? বাট আমাদের প্র্যাকটিক্যাল যেই সব ডায়োড হয় সেটা সিলিকন দিয়ে হতে পারে, জার্মেনিয়াম দিয়ে হতে পারে, এগুলোর কি আমরা জানি অবশ্যই কি থাকবে, তাদের মধ্যে তোমার কি থাকবে, ব্যারিয়ার পটেনশিয়াল বা নি ভোল্টেজ থাকবে। কেন থাকবে সেটা আমরা গত ক্লাস বা তার আগের ক্লাসে অলরেডি পড়ে আসছি। তাহলে এখন কি বুঝতে পারছো যে আইডিয়ালের সাথে প্র্যাকটিক্যালের পার্থক্যটা কি? এইটা কিন্তু লাগবে, হ্যাঁ, আমরা যখন ম্যাথ করব অনেক জায়গায় আমরা আইডিয়াল ডায়োড কনসিডার করব, আর অনেক জায়গায় হচ্ছে সিলিকন ডায়োড বা প্র্যাকটিক্যাল ডায়োডটা কনসিডার করব, সেটা তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনেই দেওয়া থাকবে ম্যাথের। সো আমাকে বলো তো, এখন হচ্ছে তোমার যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন তার রেজিস্ট্যান্স কত হবে, জিরো হবে। আইডিয়ালে জিরো হবে। তাহলে দেখো এজন্য লেখা হয়েছে কি, ফর আইডিয়াল ডায়োড আরএফ মানে হচ্ছে রেজিস্ট্যান্স অন ফরওয়ার্ড বায়াস কত, 0 ওহম, তাই না? আর যখন আমার আইডিয়াল ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে, আমরা যেখান থেকে বুঝতে পারতেছি, তখন সেটা সুইচের ওপেন সার্কিটের মতো কাজ করবে, ফলে তার হচ্ছে রিভার্স বায়াসের রেজিস্ট্যান্স কত হবে, ইনফিনিটি হবে। ইনফিনিটি হবে, ঠিক আছে? এই যে রেজিস্ট্যান্সটা ইনফিনিটি। সো এই পর্যন্ত বুঝতে পারছো? বলতে হবে তো বাবা, নাহলে কিভাবে আমি বুঝবো? আচ্ছা, রেজিস্ট্যান্স লেভেল দেখো, রেজিস্ট্যান্স লেভেল কাকে বলে, আমরা এই পর্যন্ত সব সময় কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে সেই 1-2 থেকে পড়াশোনা করে আসতেছি, তাই না? সো এভাবে যদি চিন্তা করি, একটা রেজিস্ট্যান্সের যখন আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করতাম তখন কি পেতাম, এই পাশে যদি আমি ভোল্টেজ আর এপাশে কারেন্ট নেই তাহলে কি পেতাম, একটা লিনিয়ার লাইন পেতাম না? তার মানে কি এই পয়েন্টে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো, আবার কি এই পয়েন্টে যদি আমি রেজিস্ট্যান্সটা মেজার করি তাহলেও কি একই পাবো না? সেটা একটা কি ছিল, লিনিয়ার কার্ভ ছিল। বাট আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছি কি, ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইস, তাই না? কারণ দেখো এখানে কারেন্টটা কি এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হচ্ছে। সো এই পয়েন্টে যে রেজিস্ট্যান্স, এই পয়েন্টের রেজিস্ট্যান্স সেটা সেম কখনোই থাকবে না। সো এই জন্য কি বলা হয়, ডায়োডকে একটা নন লিনিয়ার ডিভাইসও বলা হয়ে থাকে। সো এর ফলে কি হচ্ছে, এর অপারেটিং পয়েন্টটাও কি কিন্তু দুইটা রিজিয়নে কখনোই কি হবে না, সেম হবে না। এই নন লিনিয়ার শেপটার জন্য এর অপারেটিং পয়েন্টটাও কি হবে, চেঞ্জ হবে। সো এর উপর বেস করে তিন ধরনের হচ্ছে আমরা রেজিস্ট্যান্স লেভেল ডায়োডে পেয়ে থাকি। খুবই সোজা এই টপিকটা, একটা হচ্ছে ডিসি অর স্ট্যাটিক রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে এসি অর ডাইনামিক রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স। এখন আমরা একটা একটা করে প্রত্যেকটা রেজিস্ট্যান্সই দেখব যে কোনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। সো ফার্স্টে আমরা দেখি ডিসি অর স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কাকে বলে, ঠিক আছে? সো ডিসি রেজিস্ট্যান্স অর স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা কখন হবে, যখন আমার কি হবে, যখন আমি একটা ডিসি ভোল্টেজ সোর্স হচ্ছে অ্যাপ্লাই করব একটা সেমিকন্ডাক্টর ডায়োডের সাথে, ঠিক আছে? তখন আমি কি পাবো, আমার ডিসি রেজিস্ট্যান্স বা স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা পাবো।
এবং এই ডিসি বা স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা কিভাবে হচ্ছে গিয়ে দেখো তো মেজার করা হয়। আমরা লিখতে পারি কি আর ডি ইজ ইকুয়াল টু কি ভিডি বাই আইডি। আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই, সেটা তো আমরা ওহমস ল থেকেই জানি না যে ভোল্টেজকে কারেন্ট এর রেশিও কি আমার হচ্ছে রেজিস্ট্যান্স। সো এই ক্ষেত্রে যখন আমি ডিসি রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব বা মেজার করব তখন কি নিব, ভিডি ডিভাইডেড বাই আইডি। ঠিক আছে, এখন এইটা কিভাবে আমরা মেজার করতে পারি সেটা যদি দেখো, এই যে এটা হচ্ছে ধরো আমার এই ডায়োডটার হচ্ছে অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, এই ডায়োডটা যে পয়েন্টে অপারেট করে। এখন এখান থেকে কি করব আমি, এই কার্ভটা তো তোমার আছে, এটা তো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা তো তুমি জানো। তোমাকে অপারেটিং পয়েন্টটা হচ্ছে ধরো বলে দেওয়া হলো। এখন তুমি কি করবা, এই পয়েন্টটা থেকে, এটা কি আমার এক্স এক্সিস তাই না, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এক্স এক্সিসে আমি কাকে ভ্যারি করছি, ভোল্টেজকে, আর ওয়াই এক্সিসে আমি কাকে পাচ্ছি, কারেন্টকে পাচ্ছি। সো আমি এই পয়েন্টটা থেকে এক্স এক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, তাহলে সেটা কি আমার এক্স এক্সিসটাকে কি একটা পয়েন্টে ছেদ করবে না, করবে? Yes, miss. আচ্ছা, আবার এই অপারেটিং পয়েন্টটা থেকে ওয়াই এক্সিস এর উপর যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে সেটা কি আমার এই ওয়াই এক্সিসটাকে একটা পয়েন্টে ছেদ করবে না? Yes, ma'am. Yes, ma'am. তাহলে এই যে এখান থেকে তুমি কি পেলা, এই অপারেটিং পয়েন্টের জন্য ভিডি পেলা। এটাকে যদি তুমি এই কারেন্টটা দ্বারা ভাগ দাও তাহলে কি আমার ডিসি অর স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা বের করতে পারবা। ঠিক আছে, আর এই আরডি বা স্ট্যাটিক অর ডিসি রেজিস্ট্যান্সটার রেঞ্জটা কত হয়, এটা জেনারেলি 10 ওহম থেকে 80 ওহম পর্যন্ত হয়ে থাকে। বুঝে গেছে? তো চলো একটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে। যে তোমাদের এগুলো সব অঙ্কই আমি যেগুলো করাচ্ছি এগুলো বয়েলস্টেডের বই থেকে করাচ্ছি। ঠিক আছে, তো দেখো এই যে প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে, ডিটারমাইন আরডি ইজ ইকুয়াল টু কি, আইডি ইকুয়ালস টু 2 মিলি অ্যাম্পিয়ার লো লেভেল। সো আমার এখানে আইডি এর ভ্যালু বলে দিয়েছে 2 মিলি অ্যাম্পিয়ার, এর জন্য হচ্ছে আরডি হচ্ছে মেজার করতে বলা হয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, ডিসি অর স্ট্যাটিক রেজিস্ট্যান্স কে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, দেখো আর্ক, এখানে আর্কটা কিন্তু ক্যাপিটাল লেটার। ঠিক আছে, আর ডিটা এই যে ডিসি বোঝাচ্ছে, সো আরডি। তাহলে এখন বলো তো আইডি ইজ ইকুয়াল টু 2 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, তোমাকে এই কার্ভটাও দিয়ে দিয়েছে। সো 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কোথায়, এখানে না? তাহলে এখান থেকে এখন তুমি কিভাবে ভিডি বের করতে পারবা? আমরা জানি কি আরডি ইজ ইকুয়াল টু ভিডি বাই হচ্ছে আইডি। সো আমাকে এখানে ভিডি এর ভ্যালু, আইডি এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি আমার জাস্ট যদি আমি ভিডিটা গ্রাফ থেকে বের করতে পারি তাহলে কি আমি খুব ইজিলি আরডি বের করতে পারবো। সো এখন কি করবা, কি মনে হচ্ছে? BD এর মান ম্যাম 0.5 হবে। হুম, হরিজন্টালি ম্যাম গ্রাফ টানবো। হ্যাঁ, তাহলে কি করবা, এই যে 2 না আইডিটা, সেটা কি করবা, সেখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবা। সো সেই পারপেন্ডিকুলার লাইনটা কি করবে, এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা, সেই কার্ভটাকে কি একটা পয়েন্টে ছেদ করবে, তাই না? সেটাই কি আমার অপারেটিং পয়েন্ট। এবং সেই অপারেটিং পয়েন্টটা থেকে কি করবা, আবার এক্স এক্সিসে আমার কি ভিডি চেঞ্জ হচ্ছে। সো আমার ভিডি পেতে গেলে কি করতে হবে, এক্স এক্সিস বরাবর এই অপারেটিং পয়েন্টটা থেকে আবার কি করতে হবে, একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। তাহলে সে কি করবে, এক্স এক্সিস কে একটা পয়েন্টে ছেদ করবে। সো আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা কত, আমার 0.5, তাই না? তাহলে এই জন্য আইডি যখন 2 মিলি অ্যাম্পিয়ার তখন ভিডি কত পাচ্ছি, 0.5। 0.5। তাহলে এটা কেটে দিয়ে ভাগ দাও, কত আসে, 250 ওহম। বোঝা গেছে? Yes, ma'am. একইভাবে হচ্ছে বাকি যে আইডি যখন 20 মিলি অ্যাম্পিয়ার নিজেরা বের করবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো এসি অর ডাইনামিক রেজিস্ট্যান্স। আগে আমি কি দেখেছিলাম যে আমার সোর্সটা কি ছিল, আমি যখন অ্যাপ্লাই করছি একটা ডিসি সোর্স, তাই না, সেখান থেকে আমরা অপারেটিং পয়েন্টটা পাচ্ছি এবং সেই অপারেটিং পয়েন্টে আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি যেটা কি আমরা আর ক্যাপিটাল আর আর ডি দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। আচ্ছা এবার আসো আমরা দেখি এসি অর ডাইনামিক রেজিস্ট্যান্স, নামটার মাধ্যমে কিন্তু আসলে বোঝা যাচ্ছে। সো এসি ডিসি মনে আছে না তোমাদের, এসি আর ডিসি কি ছিল, ডিরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট। কি হতো, ডিসি কি টাইমের সাপেক্ষে চেঞ্জ হতো, না, না মিস, কনস্ট্যান্ট থাকতো, তাই না? আর এসি তে কি হতো, চেঞ্জ হচ্ছে।
চেঞ্জ হতো, আমরা জানতাম এসি কি টাইমের সাথে সাথে তার দিক পরিবর্তন করে। সো এই ক্ষেত্রে দেখো আমার এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাতে আমি হচ্ছে কি এখন একটা সাইনোসয়েডিয়াল ইনপুট দিচ্ছি, যেটা কি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি, তাহলে কি হবে অপারেটিং পয়েন্টটাকে চেঞ্জ করার কথা না? আগে তো আমি একটা পার্টিকুলার পয়েন্টে কি পেতাম, অপারেটিং পয়েন্ট পেতাম। এখন আমি যখন একটা তোমার এই যে এখানে ধরো একটা কি হচ্ছে আমি সাইনোসয়েডিয়াল ইনপুট দিচ্ছি, তখন কি হবে সেটাই যে এখানে যাবে, এর ফলে কি হবে দেখো সে কি অপারেটিং পয়েন্টটা প্রতি মুহূর্তে চেঞ্জ হওয়ার কথা, তাই না? সো এই ক্ষেত্রে কি করা হয়, এই যে তোমার তার মানে কি একটা রেঞ্জ অফ ভ্যালুজ আমার লাগবে এসি রেজিস্ট্যান্সটা বের করার জন্য। সো এই ক্ষেত্রে প্রথমে ডিসি এর মাধ্যমে যে অপারেটিং পয়েন্টটা পাওয়া হয় সেটা থেকে হচ্ছে একটা স্পর্শক ড্র করা হয়, স্ট্রেট লাইন। যেখানে দেখো বলেছে a straight line drawn tangent to the curve through the Q point will define a particular change in voltage and current that can be used to determine the AC or dynamic resistance. তাহলে এই কিউ পয়েন্টটাকে, ট্যানজেন্ট মানে তো স্পর্শকই তাই না, ট্যানজেন্ট তো তোমরা সবাই বোঝো। সো এই কিউ পয়েন্টটাকে কি করব, তুমি একটা স্ট্রেট লাইন ড্র করবা, স্পর্শক। স্পর্শক কিভাবে ড্র করে, স্পর্শ করেই তো তোমার ড্র করে তাই না? এই যে একটা তুমি কি করলা, ট্যানজেন্ট করে একটা স্ট্রেট লাইন তুমি এখানে ড্র করলা, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি এখন দেখো, আমরা কি পাচ্ছি একটা পার্টিকুলার কিন্তু রেঞ্জ পাচ্ছি, ঠিক আছে? আর পার্টিকুলার রেঞ্জ মানে কি, এই চেঞ্জটা বোঝাচ্ছে ভোল্টেজের কিছু চেঞ্জ পাচ্ছি, এই যে এখানে ভোল্টেজের চেঞ্জ, আর এপাশে কি পাচ্ছি আমি কারেন্টের চেঞ্জ পাচ্ছি। তো সেইটাকে দ্বারাই আমি হচ্ছে আমার এসি আর ডাইনামিক রেজিস্ট্যান্সটা বের করতে পারি। সো এখন আরডি আবার ওহমস লতে চলে আসো, এবার দেখো স্মল লেটারের আর আর স্মল লেটারের ডি দ্বারা হচ্ছে আমার ডাইনামিক রেজিস্ট্যান্সটা বোঝাচ্ছে, এখানে ডি স্ট্যান্ডস ফর ডাইনামিক, ঠিক আছে? আর ডি ইকুয়ালস টু ডেল্টা ভিডি, আর এই ডেল্টাটা দ্বারা কি বোঝাচ্ছে, চেঞ্জ বোঝাচ্ছে, চেঞ্জিং ঠিক আছে? তাহলে চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইডেড বাই কি চেঞ্জ ইন কারেন্ট, সেটাই হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স। বোঝা গেছে? চলো একটা ম্যাথ করি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো আমাকে বলেছে ডিটারমাইন দ্য আরডি এট আইডি ইকুয়ালস টু 2 মিলি অ্যাম্পিয়ার। সো এই যে 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমাকে কি বলেছে, আইডিটা বের করতে বলেছে। সো 2 মিলি অ্যাম্পিয়ার, এই যে ফার্স্টে আমার কি করব, এই যে 2 মিলি অ্যাম্পিয়ার আগের মতনই, এই যে এটা আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। সো 2 মিলি অ্যাম্পিয়ারটা যেহেতু দেওয়া আছে, এটা থেকে আমি কি করব, প্রথমে একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, সেই লাইনটা কি করবে আমার এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে এই পয়েন্টটাতে ছেদ করলো। এখন কি বলেছি, এই পয়েন্টটা দিয়ে আমি কি করব, একটা ট্যানজেন্ট স্ট্রেট লাইন ড্র করব, তাই না? এই এই তোমার এই পয়েন্টটাকে স্পর্শ করে একটা স্ট্রেট লাইন ড্র করব, এই যে একটা দেখো স্ট্রেট লাইন ড্র করা হয়েছে, ঠিক আছে? এখন দেখো এর ফলে কি আমার আগে কি একটা পার্টিকুলার ভোল্টেজ ছিল বা পার্টিকুলার কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, এখন কি হলো আমি কারেন্ট কত পাচ্ছি বলো তো, 4 মিস 4। আর এর নিচে এটা তো হচ্ছে আপার লিমিট, আর লোয়ার লিমিটটা কত পাচ্ছি, 0 0, তাই না? চেঞ্জ যখন বলবা তখন চেঞ্জ মানে কি কোনো কিছু সাপেক্ষে তো চেঞ্জ হবে, তার মানে কি যখনই কোনো কিছু চেঞ্জ হয় তার দুইটা ভ্যালু থাকে, একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট। এখানে আমি কি পাচ্ছি, কারেন্টের আপার লিমিটটা পাচ্ছি কত 4, আর লোয়ার লিমিটটা পাচ্ছি কত 0। তাহলে ডেল্টা আইডি সমান আমি কি লিখতে পারি, 4 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0 মিলি অ্যাম্পিয়ার হুইচ ইজ ইকুয়ালস টু 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আবার দেখো এই পয়েন্টটাকে এখন আমি যদি তোমার এই পয়েন্ট থেকে এই যে এই আপার লিমিট থেকে কি করব, একটা যদি আমি পারপেন্ডিকুলার লাইন টানি তাহলে সেটা আমার এক্স এক্সিস কে একটা পয়েন্টে ছেদ করবে, আবার এখানেও কি আমার এখানে একটা পয়েন্টে ছেদ করবে। সো এখান থেকে কি আমি ভোল্টেজের ডিফারেন্সটা পাবো না বা ভোল্টেজের চেঞ্জটা পাবো না? সো এই পয়েন্টে ধরো ভোল্টেজের চেঞ্জটা কত আসছে, এটা এখানে তো হিজিবিজি হয়ে গেছে ম্যাম আইডিয়া ব্যাপারটা একটু আরেকবার বলতে পারবেন? কোন জিনিসটা বাবা আরেকবার বলো। ম্যাম কারেন্টেরটা। কারেন্টটা দেখো তুমি কি করবা, এখানে তোমাকে বলেছে যে 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য এসি অথবা ডাইনামিক রেজিস্ট্যান্সটা বের করো, তাই না? সো ফার্স্টে এই যে 2 মিলি অ্যাম্পিয়ার এইটা থেকে তুমি একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, ঠিক আছে? এই পারপেন্ডিকুলার লাইনটা তো অবশ্যই কি এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে একটা পয়েন্টে ছেদ করে, তাই না? সেটা হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট, ঠিক আছে? এরপরে এই অপারেটিং পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন ট্যানজেন্ট করে আঁকবা, ঠিক আছে? তার মানে এই যেখানে তুমি একটা স্পর্শক ড্র করেছো,
এখন তাহলে দেখো এই স্পর্শকের কি একটা আপার ভ্যালু আছে এবং একটা লোয়ার ভ্যালু আছে, এবং সাধারণত কিভাবে নেওয়া হয় যাতে কি উপরে নিচে সুইংটা হচ্ছে সেম থাকে, ঠিক আছে, উপরে যতটুকুন সুইং থাকে নিচেও যাতে ততটুকুনি সুইং থাকে। সো তুমি এমন ভাবে ট্যানজেন্টটা ড্র করলা। এখন এই ট্যানজেন্টটা থেকে যদি তুমি এখন এদিকে একটা পারপেন্ডিকুলার লাইন টানো, ঠিক আছে, তার মানে কি এটা কি আমার ওয়াই অ্যাক্সিসটাকে একটা পয়েন্টে ছেদ করবে না, সেটাতে আমি কত পাচ্ছি, 4 পাচ্ছি। আবার এখানে যদি তুমি ট্যানজেন্টটা ড্র করো, সেটা কি হচ্ছে আমার এই লোয়ার এই এক্স অ্যাক্সিস সরি ওয়াই অ্যাক্সিসটাকে একটা পয়েন্টে ছেদ করতেছে, সেটা আমি কত পাচ্ছি, 0 পাচ্ছি। আর কোনো এখানে কিছু ম্যাম যদি আপার লেভেলটা ম্যাম 5 হইতো। হ্যাঁ, তাহলে হচ্ছে লোয়ার লিমিটটা তুমি এমন ভাবেই ড্র করতা যাতে কি আমাদের জেনারেলি এসি সিগন্যাল যখন যায় তখন কি পিক দুইটা উভয় পাশে সমান থাকে না, জি স্যার, জি ম্যাম, ওই কনসেপ্টটা ইউজ করা হয়েছে। ওকে বুঝতে পারছি। ঠিক আছে, যেমন হচ্ছে এটাতে হয়তো ওই যে জিরোর জন্য প্যাচ লাগতেছে, যে তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিব সেটা হচ্ছে যে এটা, ঠিক আছে, এইটা যদি চিন্তা করো দেখো এখানেও কি করা হয়েছে, এখানে 25 মিলি অ্যাম্পিয়ারের জন্য ড্র করা হয়েছে ট্যানজেন্টটা। সো দেখো ট্যানজেন্টটার নিচে কত নিচ্ছে, 5 নিচ্ছে, উপরেও কিন্তু 5ই নিচ্ছে, ঠিক আছে, যাতে সুইংটা দুই পাশে হচ্ছে সমান থাকে, বুঝতে পারছি ম্যাম। বুঝছো? তাহলে এখন দেখো চেঞ্জটা কত হচ্ছে, আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, এখানে আপার লিমিটটা কত পেলাম 4, আর লোয়ার লিমিটটা কত 0, তাই না? তাহলে আমার ডেল্টা আইডিটা আসলো হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেছে এবার? Yes, ma'am. আচ্ছা এখন দেখো, এখন আবার কি এই যে আপার লিমিট, এই আপার লিমিটটা থেকে আমি কি করব, একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, সেটা কি এক্সিসটাকে যেই পয়েন্টে ছেদ করবে সেটাই তো আমার কি ভিডি, তাই না? ভিডি এর আপার লিমিট। আর তারপরে কি হবে, আবার এখানে যদি লম্ব, বাট এখানে যেহেতু মিলে গেছে এই জন্য লম্বটা আঁকা যাচ্ছে না, এই অঙ্কটাতে যেমন তোমরা লম্বটা আঁকলে বুঝতে পারতা। সো এখানে তোমার এই পয়েন্টে কি একটা পয়েন্টে ছেদ করতেছে, সেটা হচ্ছে আমার লোয়ার লিমিট। তাহলে এখন দেখো তো এখানে কোন পয়েন্টটাতে ছেদ করতেছে, এই যে এইটা, তাহলে এটাকে আমি কত নিতে পারি, 8 পয়েন্ট 8 এর 2.76 চেয়ে কমন, আর পয়েন্ট 8 এর চেয়ে ছোট, তাই না? তাহলে এখানে বইতে নিয়েছে কি যে 0.7 এর চেয়ে আবার বড়, তাহলে এটাকে আমরা 0.75 বা কত 0.76 নিতে পারি, ঠিক আছে, এটা এক একজনের ড্র এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আর লোয়ার লিমিটে দেখো এই যে 0.6 আর 0.7 এর মাঝামাঝি দেখো ওরা নিয়েছে হচ্ছে 0.65, তাহলে এই দুইটার ডিফারেন্স কি আমার চেঞ্জ ইন হচ্ছে গিয়ে ভোল্টেজ, তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি 0.11 পাচ্ছি। আর আমরা ওহমস ল থেকে জানি কি রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি ভোল্টেজ বাই কারেন্ট, এখানে কি এসি এর ক্ষেত্রে চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কারেন্ট, তাই না? তাহলে এখন কত হবে, তুমি জাস্ট ভ্যালু বসিয়ে দিলেই তুমি পাচ্ছ 27.5 ওহম। ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. আচ্ছা, এখন এইটা তো একটা পদ্ধতি যে আমার কি অপারেটিং পয়েন্টে স্পর্শক ড্র করে, আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার এখান থেকে কি করতে পারি আমরা এটাকে একটা এই সূত্র দ্বারাও এসি রেজিস্ট্যান্সটা বের করতে পারি, তাহলে তোমার হচ্ছে স্পর্শক আকার ঝামেলাটা আর থাকতেছে না, ঠিক আছে? সো আমরা এখন সেটা দেখি, এটা একটা প্রমাণ, ছোট্ট প্রমাণ, খুবই সহজ প্রমাণ, সেটা দেখো এখন। সো ফার্স্টে আমরা গত ক্লাসে দেখেছি যে আমাদের শকলিজ একটা ইকুয়েশন আছে যেটা দ্বারা কি আমরা ডায়োডের কারেন্ট বের করতে পারি। সো আমরা সেটা যদি মনে থাকে কি ছিল, আইডি ইকুয়ালস টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এন ভিটি মাইনাস 1, তাই না? তাহলে আইডি সমান সমান এটাকে কি ভেঙে লেখা যায় না এই জিনিসটা, এই লাইনটা বুঝছো, এই লাইনটা থেকে এই লাইনটা আসলো কিভাবে, Yes, ma'am. ঠিক আছে, আইএস টাকে গুণ করা হয়েছে জাস্ট। আচ্ছা, এখন সেখান থেকে কি আমরা এটা লিখতে পারি না, এই আইএস টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই যদি, তাহলে কি লিখতে পারি, আইডি প্লাস হচ্ছে আইএস ইকুয়ালস টু আইএস, এই জিনিসটা লিখতে পারি না, পারি? Yes, ma'am. Sorry. কোনো প্রবলেম এ পর্যন্ত থাকার কথা না। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে আমরা পেলাম আইডি, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ডিভিডি এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট করব। এখন ডিফারেন্সিয়েশন তো তোমরা সবাই পারো, ইভেন আমার চেয়ে বেশি ভালো পারো। সো এখানে কি করা হয়েছে, জাস্ট ভিডি এর রেসপেক্টে উভয় পাশে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখন তোমাদের মনে আছে নিশ্চয়ই যে y ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার কে এক্স হয়, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স তুমি যদি এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট করো তাহলে কত পাবা, এখানে K e to the power kx. কে ই টু দি পাওয়ার হচ্ছে কে এক্স, তাই না? তাহলে এখন এই অংশটাকে তুমি কার সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট করছো, ভিডি এর সাপেক্ষে, তাই না? তাহলে কি পাবা বলো তো, এখানে কি পাওয়া উচিত,
এই পুরাটাই কি আমার কি কনস্ট্যান্ট কে না তখন? তাহলে কি পাচ্ছি দেখো 1 ডিভাইডেড বাই n vt, আর যেটা ছিল কি e টু দি পাওয়ার kx তো থেকে যায়, সো is e টু দি পাওয়ার এই যে এটা, এখানে k সমান সমান কত বলো তো? 1 বাই n vt না? NBT. ঠিক আছে, তাহলে তো তোমরা খুব ভালো পারো। সো এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলে এটা সবাই বুঝতে পারছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে এবার দেখো কিছুক্ষণ আগে আমি কি করেছিলাম, এই যে এটা সমান আমি কি লিখতে পেরেছিলাম, is e টু দি পাওয়ার vd ডিভাইডেড বাই nvt, এটা সমান কি লেখা যায় এই ইকুয়েশনটা থেকে? ID plus IS. id প্লাস is। তো এখানে দেখো এই ইকুয়েশনটা থেকে এখানে মান বসানো হয়েছে, তাহলে থাকছে কি 1 ডিভাইডেড বাই nvt, ব্র্যাকেটের মধ্যে কি থাকছে id প্লাস হচ্ছে is। এখন আমরা জানি কি যে তোমার id এর ভ্যালু কত is এর চেয়ে অনেক বেশি, তাই না? সো আমরা কি করতে পারি, is টাকে ইগনোর করতে পারি। সো is টাকে যদি আমরা ইগনোর করি তাহলে is টা বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি d ডিভাইডেড বাই, মানে এই যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু vd, আর এর পাশে থাকতেছে id ডিভাইডেড বাই nvt। ঠিক আছে, এখন আমরা সব সময় জানি ওহমস ল থেকে যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, তাহলে এই জিনিসটাকে জাস্ট আমি যদি ইনভার্স করে লিখি তাহলে কি থাকছে dvd ডিভাইডেড বাই কি did, জাস্ট ইনভার্স করা হয়েছে, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি rd, এবং rd ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে nvt ডিভাইডেড বাই হচ্ছে id, তাই না? এবং গত ক্লাসে আমি কি বলেছিলাম যে আইডিয়ালিটি ফ্যাক্টর যদি মেনশন করা না থাকে তাহলে কি হয়, বয়েলস্টেডের বইতে সবকিছুই n ইজ ইকুয়াল টু 1 ধরে নেওয়া হয়। সো এখানে n এর মান তুমি 1 ধরতে পারো, তাহলে সেক্ষেত্রে কি হবে vt ইকুয়ালস টু কত, আমরা গত ক্লাসে দেখেছি vt টা কি থার্মাল ভোল্টেজটা, সেটা কত কিভাবে বের করতাম, kt বাই q, সেই ভ্যালু সেখানে যদি এখানে k টা কি বোলসম্যান কনস্ট্যান্ট, ঠিকই অ্যাবসলিউট টেম্পারেচার, q কি ইলেকট্রনের চার্জ, সো এগুলোর যদি ভ্যালু বসাও তাহলে সেখান থেকে থার্মাল ভোল্টেজটা পাবা কত 26 মিলিভোল্ট। তাহলে আমি জাস্ট এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে rd সমান সমান কত পাচ্ছি, উপরে থাকছে 26 মিলিভোল্ট আর নিচে থাকছে হচ্ছে id। বোঝা গেছে? Yes, ma'am. প্রমাণটা খুবই সহজ, এবং এই প্রমাণটা তোমাদের না পারার কোনো কারণ, এবং তোমরা অ্যাকচুয়ালি পারো, ভালো পারো এই প্রমাণটা, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে একটা হচ্ছে কি ইম্পর্টেন্ট নোট আছে বা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই লাইনটা। সো তোমাদের অঙ্ক করার সময় অনেক সময় এই কথাটা হচ্ছে মনে থাকে না, যেহেতু আমি বলে এসেছি কি n ইজ ইকুয়াল টু 1, অ্যাকচুয়ালি আমি তো বলি না, বয়েলস্টেড সাহেব বলেছে তার বইয়ের মধ্যে যে সে সবসময় কি ধরেছে n ইজ ইকুয়াল টু 1 ধরেই সব ম্যাথ করেছে, বাট এখানে সে হচ্ছে একটা কন্ট্রাডিক্ট করে। সেটা কখন করে দেখো, when id is small, যখন id এর ভ্যালুটা খুব ছোট হয় তখন কি করে, তখন n ইজ ইকুয়াল টু 1 না ধরে ধরে হচ্ছে n ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এই জিনিসটাই এখানে হচ্ছে মনে রাখতে হবে অঙ্ক করার সময়, যে আইডি এর ভ্যালুটা যদি স্মল হয় সেক্ষেত্রে আমার কি হবে, n এর ভ্যালু 1 না হয়ে n এর ভ্যালু হবে 2। তাহলে সব Small সময় বলতে ম্যাম রেঞ্জটা কত? আইডি রেঞ্জ বলছি, অঙ্ক করব যখন তখনই বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো কি সূত্রটা, এটা হচ্ছে বয়েলস্টেডের বইতে দেওয়া, বাট আমি বলবো যে সবসময় মনে রাখবা এই সূত্রটা, ঠিক আছে? rd ইকুয়ালস টু, ফাইনাল এই সূত্রটাতে না মনে রেখে এই সূত্রটা মনে রাখবা, rd ইজ ইকুয়াল টু কি nvt ডিভাইডেড বাই id, বা এখান থেকে তুমি এভাবেও লিখতে পারো n ইনটু কি vt মানে কি 26 ডিভাইডেড বাই id। ঠিক আছে, এইটা যদি মনে রাখো তাহলে মাথার মধ্যে থাকবে কি যে n এর ভ্যালু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, না হলে অনেক সময় এটা তোমরা করতে করতে এটা এমন ভাবে মনে রাখো যে এনটাকে গায়েব করে দাও, তখন কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আইডি এর স্মল ভ্যালুর জন্য আমি এনটাকে কনসিডার করব আইডিয়ালিটি ফ্যাক্টরটাকে 2। তাহলে চলো একটা ম্যাথ দেখে আসি। সো আগের বার যে অঙ্কটা আমরা কি করেছিলাম, তোমার রেঞ্জ বা হচ্ছে স্পর্শক ড্র করে করেছিলাম, সেটাকেই আমরা এখন এই সূত্রটা দিয়ে করব। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা জানি কি rd, এই যে দেখো 2 মিলি অ্যাম্পিয়ার, এই যে কে জানি জিজ্ঞেস করলো না যে রেঞ্জটা কত হবে, সেই রেঞ্জটা আসলে কি এই যে যেখান থেকে তোমার অনেক বেশি কারেন্ট ফ্লো করছে, জেনারেলি এর উপর থেকে n ইজ ইকুয়াল টু 1 ধরা হয়।
ঠিক আছে, যেখান থেকে তোমার হাই কারেন্ট ফ্লো হচ্ছে শুরু হয়ে গেছে। আর এর নিচের অংশটা যখন তোমার কি হচ্ছে, আমার তো ফট করে তো আর কারেন্ট চলে যাচ্ছে না, আস্তে আস্তে যখন ভোল্টেজটাকে বাড়াচ্ছ, ব্যারিয়ার পটেনশিয়ালটাকে সে অতিক্রম করতে করতে যখনই যে পেয়ে গেল তখনই তার ভেতর দিয়ে একদম কারেন্ট ফ্লো করা শুরু করলো। বাট দেখো আমরা কিন্তু এভাবে যাই, তাই না, যে আস্তে আস্তে কারেন্ট বাড়তে বাড়তে এখানে খুবই অল্প কারেন্ট যাচ্ছে, সে অনেক যখনই ব্যারিয়ার পটেনশিয়ালটাকে অতিক্রম করলো তখনই এক্সপোনেনশিয়াল হারে কারেন্ট রাইজ করছে। সো এই নিচের অংশটা ধরো এই 5 পর্যন্ত যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কোনটা ইউজ করবা, n = 2 ইউজ করবা। আর যখন তোমার কারেন্ট অনেক বেশি তখন কি করবা, তুমি n = 1 ইউজ করবা। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখো 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য বলেছে। সো 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য তাহলে তোমার কি মনে হচ্ছে কোনটা ইউজ করা উচিত? n = 2। n = 2। তাহলে আমরা তো কিছুক্ষণ আগে সূত্রটা দেখলাম যে RT = কি, n × VT ডিভাইডেড বাই কি ID। তাহলে জাস্ট কি এখানে ভ্যালু বসিয়েছে, n এর ভ্যালু 2, তারপরে VT এর ভ্যালু কত 26 মিলিভোল্ট, আর ID তো বলেই দিয়েছে 2 মিলি অ্যাম্পিয়ার। সো সেখান থেকে আমরা পেলাম হচ্ছে 26 ওহম। ঠিক আছে, এখন দেখো তোমার বলতে পারো যে ম্যাডাম এখানে তো হচ্ছে দুই পদ্ধতিতে দুই রকমের রেজাল্ট আসছে, তাই না, এখানে তোমার ডিফারেন্সটা কত 27.5 আর 26, তার মানে কত 1.5 ওহমের একটা কি ডিফারেন্স আসতেছে, তাই না? একই জিনিসই তো আসা উচিত ছিল, সেইটা আসতেছে কিসের জন্য, সেটার জন্য এই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে যে এতক্ষণ পর্যন্ত যেই সব হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স লেভেল গুলো বের করা হয়েছিল তারা কি ছিল, পিএন জাংশনের জন্য ছিল, এবং তাদের সেমিকন্ডাক্টরটার জন্য তো তার একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে কনসিডার করা হয় নাই। ঠিক আছে, তো সেই সেমিকন্ডাক্টর নিজস্ব ম্যাটেরিয়ালটার যে নিজস্ব রেজিস্ট্যান্স সেটাকে আমরা কি বলি, বডি রেজিস্ট্যান্স বলি। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখো, এই যে কানেকশন, তুমি তো যখন এটাকে কানেক্ট করবে একটা সার্কিটে, ধরো এই যে কানেকশনটা দেখো, হ্যাঁ এটা কি একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, তার মানে কি এখানে একটা মেটালের কন্টাক্ট হবে না? সো এই মেটালের কন্টাক্টের জন্য কি পাবো, আমি একটা রেজিস্ট্যান্স পাবো। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা এক্সট্রা কন্টাক্ট রেজিস্ট্যান্স বলি। ঠিক আছে, সো এই যে ভ্যারিয়েশনটা আসছে সেটা আসলে এই যে বডি রেজিস্ট্যান্স বা হচ্ছে কন্টাক্ট রেজিস্ট্যান্সটার কারণেই হচ্ছে তোমার এই ভ্যারিয়েশনটা আসতেছে। ঠিক আছে, সো এইটার হচ্ছে গিয়ে বয়েলস্টেডের বইতে আরো দুইটা হচ্ছে গিয়ে এক্সাম্পল এই যে এখানে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা তোমরা হয়তো জানো, সিনিয়র ভাই আপুদের সাথে যদি কথা বলে থাকো তাহলে অলরেডি জানো যে আমি কি করি, প্রচুর কিন্তু অ্যাসাইনমেন্ট দেই। অ্যাসাইনমেন্ট ইন আ সেন্স যে তোমাকে আমাকে করে জমা দিতে হবে তা না, যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট, যারা রিয়েলি ভালো করতে চায়, তারা আমি যে ম্যাথ গুলো দেই তারা যদি সেই অঙ্কগুলো বুঝে বুঝে করে তাহলে কিন্তু আমি যতই ঘুরাই দিই তোমার পারতে কোনো সমস্যা হবে না। আর বেশিরভাগ সব অঙ্কই কি বয়েলস্টেডের বই থেকে দেওয়া, যেটার কি সলিউশন তোমার কাছে আছে। সো এটা হচ্ছে তাদের জন্য যাদের অ্যাকচুয়ালি হচ্ছে ভালো করার ইচ্ছা আছে বা কোর্সটাতে কিছু শেখার ইচ্ছা আছে, তারা কি করবা, এই যে হোমওয়ার্ক প্রবলেম যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে খুব ভালোভাবে নিজেরা করে ফেলবা, তাহলে দেখবা যে কুইজের সময় কিন্তু প্রবলেম হবে না। কারণ আমি ঘুরালেও এর মধ্যে তোমরা যদি এগুলো বুঝো তাহলে তুমি অবশ্যই আমার কুইজ বা ফাইনাল 100-এ 100 অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সো এগুলো হচ্ছে সব হোমওয়ার্ক, এগুলো করে ফেলবা, এটা হচ্ছে বয়েলস্টেডের বইতেই করা আছে। আচ্ছা এখানে বলো তো যে আমাকে 25 মিলি অ্যাম্পিয়ারের জন্য তোমার ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে যদি তুমি সেকেন্ড পদ্ধতিতে বের করো? 1 হবে। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা লাস্ট কাইন্ড অফ রেজিস্ট্যান্স দেখবো, দ্যাট ইজ হচ্ছে আওয়ার এসি রেজিস্ট্যান্স অর হচ্ছে এভারেজ রেজিস্ট্যান্স। সো এসি রেজিস্ট্যান্স অর এভারেজ রেজিস্ট্যান্সটা কি, এবার দেখো এভারেজ এসি রেজিস্ট্যান্স, আমি ভুল বলেছি, নট এসি অর এভারেজ, দিস ইজ এভারেজ এসি রেজিস্ট্যান্স, কারণ এসি রেজিস্ট্যান্স তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। সো এভারেজ এসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি করা হয়, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নেওয়া হয়। ঠিক আছে, is determined by a straight line drawn between the two intersections established by the maximum and minimal values of the input voltage। তার মানে ইনপুটের ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করা হয় এবং সেখান থেকে আমরা কি পেতে পারি, যে রেঞ্জটা পাই সেটা হচ্ছে আমার ডেল্টা ভিডি,
এবং সেটার জন্য আমরা কি পাবো, আমরা জানি সেটা কি আমার কারেন্টের এক্সিস বা ওয়াই এক্সিস কেও ছেদ করবে। তার মানে সেখান থেকে কি আমরা আবার কারেন্টের একটা রেঞ্জ পাবো ম্যাক্সিমাম এবং মিনিমামের, সেটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটা পাবো। ঠিক আছে, এবং এটাকে অনেক সময় পয়েন্ট টু পয়েন্ট রেজিস্ট্যান্সও বলা হয়ে থাকে। তাহলে এই অঙ্কটাতে যদি দেখো, এই যে একটা স্ট্রেট লাইন ড্র করেছে, তাই না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট মিনিমাম ইনপুট বলে দিয়েছে। সো এখান থেকে তোমার একটা স্ট্রেট লাইন ড্র করলো, সেটা কি এই একটা পয়েন্টে ছেদ করলো, এই একটা পয়েন্টে ছেদ করলো। ঠিক আগের পদ্ধতিতেই কি করবা, এই পয়েন্টটা থেকে ওয়াই এক্সিস বরাবর একটা কি করবা, পারপেন্ডিকুলার লাইন টানবা। সো সেই কাকে কি করবে, এই ওয়াই এক্সিসটাকে একটা পয়েন্টে ছেদ করবে। আবার এই যে মিনিমাম পয়েন্ট, সেটা থেকে কি করবা, একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবা। তাহলে সে কি করবে, ওয়াই এক্সিস কে আর একটা পয়েন্টে ছেদ করবে। তাহলে এখান থেকে কি আমি ডেল্টা আইডিটা পেতে পারি না, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তাহলে এখানে দেখো কত আসছে, 17, আর এটা কত, কত মনে হচ্ছে এটা, এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে, 2.5 2.5, মাঝামাঝি কিন্তু যায় নাই, এটা 2.5 হবে ম্যাম। 2 হবে, 2 হবে। হ্যাঁ, সো এটা আমরা বলতে পারি 2। তাহলে 17 মাইনাস কত হলো 2, 15 মিলি অ্যাম্পিয়ার ডেল্টা ভিডিটা ডেল্টা আইডিটা পেলাম। এখন কি করব, আবার সে একই পদ্ধতি, এই ম্যাক্সিমাম যে অপারেটিং পয়েন্ট সেটা থেকে কি করতেছো, একটা পারপেন্ডিকুলার লাইন টানবা। এবার কার বরাবর, এক্স এক্সিস বরাবর। সো এক্স এক্সিস বরাবর লাইন টানলে তোমার এই পয়েন্টটাতে ছেদ করতেছে। এটা কত লেখা যায়, ওরা লিখেছে, বইতে লিখেছে 0.725। এখন তুমি ড্র করার পর তোমার যেটা মনে হয় তুমি সেটা লিখবা, তাই না, চোখে তো সবাই সমানভাবে দেখবে না, তবে খুব বেশি চেঞ্জ হবে না। আচ্ছা, তারপরে কি করবা, এই যে মিনিমাম পয়েন্টটা থেকে আবার কি করবা, একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, তাহলে সেটাও একটা পয়েন্টে ছেদ করবে। এখানে ওরা পাচ্ছে কত, এই যে 0.6 আর 0.7 এর মাঝামাঝি, সো এরা নিয়েছে হচ্ছে 0.65। সো এটা হচ্ছে আমার ডেল্টা ভিডি। ঠিক আছে, তাহলে তুমি ডেল্টা আইডি পেলা, ডেল্টা ভিডি পেলা। সো আর এভি বা অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটা কত হবে, ডেল্টা ভিডি ডিভাইডেড বাই ডেল্টা আইডি। তাহলে জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ করো, কি পাচ্ছ, 5 ওহম। বোঝা গেল, এগুলো খুবই সোজা। এজন্য গত ক্লাসে তোমাদেরকে কালকে আমি বলেছিলাম না যে ওহমস ল, কেভিএল, কেসিএল এগুলো একটু পড়ে আসবা। ডায়োডের অঙ্ক করতে কিন্তু আমাদের এই জিনিসগুলোই লাগবে আজকে। আচ্ছা, এবার আসো হচ্ছে ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, সো ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট কনসেপ্টটার সাথে কি তোমরা পরিচিত নাকি আজকেই প্রথম শুনলা, আগে শুনেছো? Yes, sir, শুনছি। শুনেছো তাই না, তাহলে তো জানো তোমরা। আচ্ছা, তাও আমি একটু বলে দেই যে an equivalent circuit is a combination of elements properly chosen to best represent the actual terminal characteristics of a device or system in a particular operating range. So actually আসলে এই কথাটা দ্বারা আসলে আমরা কি বুঝলাম, যে যে কোনো একটা ডিভাইসের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, তাই না, আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স দেখেছি। ক্যারেক্টারিস্টিক্স বলতে এখানে আইভি ক্যারেক্টারিস্টিক্সটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তার মানে কি, যে প্রত্যেকটা ডিভাইসেরই কি থাকে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। সো আমি সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে কি করব, কিছু এলিমেন্টের মাধ্যমে, কিছু এলিমেন্ট আমি এমন ভাবে চুজ করব যাতে সে কি তার ওই ক্যারেক্টারিস্টিক্সটা আমি ওই এলিমেন্ট গুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি কোনো একটা পার্টিকুলার অপারেটিং রিজিয়নে। ঠিক আছে, সো সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন তোমার মনে হতে পারে, ম্যাডাম আমার তো ডায়োডই আছে, আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের কি দরকার? ঠিক আছে, সো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদের প্রবলেম গুলোকে, যে আমরা যখন ম্যাথ করব তখন দেখবা সেগুলোকে ইজি ওয়েতে সলভ করাবে। কারণ আমরা জানি কি, আমরা জানি যে ডায়োডের ভেতরে যে কারেন্টটা যায় সেটা আমরা গত ক্লাসে দেখেছি না, যে শকলিস ইকুয়েশনের মাধ্যমে যায়, সেখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে। তো সেইখান থেকে তোমার ভোল্টেজ ড্রপ বা হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে কারেন্ট বের করা, এগুলো ক্যালকুলেশন গুলো কি হবে, খুবই হচ্ছে কঠিন হয়ে যাবে বা তোমার হচ্ছে ডিফিকাল্টিস আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ইউজ করি, দেখবা ক্যালকুলেশন গুলো কি হবে, অনেক বেশি ইজিয়ার হবে। ঠিক আছে, তো সেইখান থেকেই তোমার আসলে ইকুইভ্যালেন্ট সার্কিটের কনসেপ্টটা আসছে। তার মানে কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট সার্কিট কি, আমি কোনো একটা ডিভাইসের বিহেভিয়ারটাকে অন্য কিছু এলিমেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, যাতে সে কি ওই ডিভাইসের যে ক্যারেক্টারিস্টিক্স, টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে কি করতে পারে, বজায় রাখতে পারে। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার রিজিয়নে।
সো এর উপর ভিত্তি করে 3 ধরনের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটস আছে, ঠিক আছে, ডায়োডের ক্ষেত্রে। সো একটা হচ্ছে দেখো পিস ওয়াইজ লিনিয়ার মডেল, তারপরে হচ্ছে সিম্পলিফাইড মডেল, আর আরেকটা হচ্ছে আইডিয়াল ডিভাইস। এখন একটা একটা করে আমরা সবগুলোই দেখব। সো আমাদের ম্যাথের জন্য অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে এই যে আইডিয়াল ডিভাইস আর হচ্ছে সিম্পলিফাইড মডেল, তবে পিস ওয়াইজ লিনিয়ার মডেলটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আসো পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখানে দেখো প্রথম পয়েন্টটা কি বলেছে, লিনিয়ার উইথ সাম নন লিনিয়ারিটি। তার মানে কি এর মধ্যে কিছু নন লিনিয়ারিটি এলিমেন্টও থাকবে, আবার সেটা কি হবে, লিনিয়ারও হবে। সো সেটা কিভাবে হয় আমরা এখন দেখি। সো প্রথমে এই যে তোমার পিস ওয়াইজ লিনিয়ার মডেলে এই যে এটা তো আমার ডায়োড, তাই না, এই ডায়োডটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে ইকুইভ্যালেন্ট সার্কিটে, এই যে এটার মাধ্যমে। এটা হচ্ছে এই ডায়োডটার পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এখানে কি কি দেখতে পাচ্ছ, কি কি আছে? সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, আর একটা ডায়োডই আছে, তাই না? আচ্ছা, এখন এইগুলো কোনটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে আমি এখন একটা একটা করে সেটা বলি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসো হচ্ছে যে এখানে তোমার এই আইডিয়াল ডায়োডটা কেন দেওয়া হয়েছে। সো আইডিয়াল ডায়োডটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম না, আইডিয়াল ডায়োডে কি ধরা হয়, যখন সে ফরওয়ার্ড বায়াসে থাকবে তখনই তার মধ্যে দিয়ে কি হবে, কারেন্ট ফ্লো করবে, আর যখন সে রিভার্স বায়াসে থাকবে তখন কি হবে, মনে নাই? জাস্ট বেশি থাকবে, কি হবে ডিপ্লেশন লেয়ারটা বেশি থাকবে। বাবা, রিভার্স বায়াসে কি তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে? আইডিয়ালের ক্ষেত্রে যে কিছুক্ষণ আগে পড়লাম না আজকে আমরা, আইডিয়াল ক্ষেত্রে করবে না। এই যে আইডিয়াল সুইচের মতো কাজ করে, সবসময় মনে রাখবা আইডিয়াল মানেই হচ্ছে সুইচের মতো। সো সুইচকে যখন তুমি ওপেন করে দাও তার মধ্যে থেকে কারেন্ট ফ্লো করে না, আমি একদমই করে না। করে না, তাই না? সো সবসময় আইডিয়াল বলার সাথে সাথে সুইচের কথা চিন্তা করবা। আর রিভার্স বায়াসে কি হয়ে যায়, আইডিয়ালের ক্ষেত্রে ডায়োডটা ওপেন হয়ে যায়, ঠিক আছে, তার মানে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। আর যখন সে পজিটিভ বা ফরওয়ার্ড বায়াসে থাকে তখন কি হয়, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে, সে তখন শর্ট সার্কিটের মতো বিহেভ করে, তাই না? এটাই তো বলেছিলাম না। সো এখানে আইডিয়াল ডায়োডটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, যে একটা ডিরেকশনে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে, তাই না? এমনি দেখো ডায়োডের যে ডিরেকশন, এটা আমি প্রথম ক্লাসে বলেছি, এই যে অ্যারোটা, এটা দ্বারা আসলে কি বোঝায়, যে আইডিয়ালের ক্ষেত্রে তার ভেতর দিয়ে এই দিকেই কারেন্ট ফ্লো করবে, তাই না? আর এদিকে তার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আইডিয়ালের ক্ষেত্রে তো আমরা তাই ধরি যে ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে তখন তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে, যখন সে রিভার্স বায়াসে চলে আসবে তখন তার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, ওপেন হয়ে যাবে, তাই না? সো এই জন্য এখানে আইডিয়াল ডায়োডটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে বোঝাচ্ছে যে এর ভেতর দিয়ে কি কারেন্ট যাবে, শুধু একদিকে কারেন্ট যাবে, ঠিক আছে। এই যে is only one direction of conduction through the device and a reverse bias condition will result in the open circuit state for the device. আমি যে কথাটা বললাম সেটাই। আচ্ছা, এরপরে দেখো একজন বললো যেখানে একটা সোর্স দেওয়া হয়েছে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি আ সোর্স, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাটারি, যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমার কি, আমরা জানি যে প্র্যাকটিক্যাল ডায়োড বা সিলিকন ডায়োডের ক্ষেত্রে এখান থেকে আমরা নি ভোল্টেজ বা ব্যারিয়ার পটেনশিয়াল কত দেখতে পাচ্ছি বলতো, 0.7. 0.7, তাই না? এবং আমরা জানি কি প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে যখন তোমার কি ফরওয়ার্ড বায়াসে এই 0.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবা তখনই তো তার ভেতর দিয়ে কারেন্ট যাবে, তাই না? সো এই ভোল্টেজ ড্রপটাকে বা এই ভোল্টেজটা নি ভোল্টেজটা রিপ্রেজেন্ট করা হয়েছে এইটা দ্বারা, ঠিক আছে, এই একটা কনস্ট্যান্ট ব্যাটারি দ্বারা, বাট দিস ইজ নট আ সোর্স। বোঝা গেছে? দেখো কি বলেছে, VK simply specifies that the voltage across the diode must be greater than the কি threshold battery voltage before conduction through the device, তাই না? তার মানে কি এর চেয়ে যখন ভোল্টেজ পাবা তখনই কি তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। আর যখন কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে তখন কি পাচ্ছি আমি, এরকম একটা বাঁকানো স্ট্রেট লাইন পাচ্ছি না, যেহেতু এটা পিস ওয়াইজ লিনিয়ার মেথড। সো এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি কি পেতাম, অ্যাকচুয়ালি আমরা এরকম একটা কার্ভেচার পেতাম, বাট এই মডেলটাতে ধরা হয় কি এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। সো এর কি একটা রেজিস্ট্যান্স থাকবে না, যখন সে কন্ডাক্ট করবে তখন কি এই অংশে চলে গেছে, তার মানে কি তার একটা রেজিস্ট্যান্স আছে।
সো এই রেজিস্ট্যান্সটা এই ক্ষেত্রে ধরা হয় যে জাস্ট কিছুক্ষণ আগে যে তোমরা রেজিস্ট্যান্স পড়লা, অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটা দ্বারা এই যে এই বাঁকানো যে স্ট্রেট লাইনটা আছে সেটাকে হচ্ছে আমরা অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স দ্বারা হচ্ছে বের করতে পারি। বুঝে গেছে? মানে আমি ওই যে দুইটা পয়েন্ট হিসাব করে ম্যাম। হ্যাঁ, দুইটা পয়েন্ট, ওই যে লো এবং হাই পয়েন্ট, High. ম্যাক্সিমাম এবং মিনিমাম হিসাব করে আমরা বের করতে পারবো। ঠিক আছে? তার মানে কি এই যে তিনটা এলিমেন্ট কোনটা কি কাজ করতেছে বোঝা যাচ্ছে? বলতো ডায়োডটা কি করতেছে এখানে, আইডিয়াল ডায়োডটা? আইডিয়াল ডায়োডটা আমি কেন দিয়েছি? সুইচ হিসাবে ম্যাম এখানে এটা ইউজ হচ্ছে। আইডিয়াল ডায়োডটা দিয়েছি আমার কারেন্টের ফ্লো এক ডিরেকশনে বোঝানোর জন্য। হ্যাঁ বাবা, সুইচ হিসেবে না, সুইচ হিসেবে মনে রাখার জন্য চিন্তা করবা, বাট এটা বলে দিও না কাউকে। এটা হচ্ছে আইডিয়াল কি, তার একদিকে কারেন্ট ফ্লো করবে যখন সে ফরওয়ার্ড বায়াসে থাকবে, রিভার্স বায়াসে তার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা, এখন আরেকজন আমাকে বলো তো, এই যে এই পটেনশিয়ালটা দ্বারা কি বুঝতেছে যে প্লাস 0.7 ভোল্ট কেন দিয়েছি এখানে? নি ভোল্টেজ না? নি ভোল্টেজ, এবং এটা দ্বারা আসলে কি বুঝছি, যখন এই নি ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ দিব তখনই কি হবে, কারেন্ট ফ্লো স্টার্ট করবে। আচ্ছা, এই জিনিসটা যদি তোমাদের একটু কনফিউশন থাকে তাহলে চলো আমি আরেকটু বুঝাই তোমাদেরকে। সো মনে করো এটা একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের ম্যাথে লাগবে, সো এই জন্য আমি আবার বুঝাচ্ছি। এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে তোমার, এখানে তুমি কি দিয়েছো, এখন এই নি ভোল্টেজটা দিয়ে রেখেছো, তাই না? তারপরে মনে করো এগুলো সব আছে, ঠিক আছে? তার মানে একটা ডায়োডকে তোমার এখন কি করেছো, তুমি এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা দ্বারা হচ্ছে রিপ্লেস করেছো। এই পুরাটাই কি এই ডায়োডটার ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এখন তুমি জাস্ট চিন্তা করো, এই রেজিস্ট্যান্স গুলোকে আপাতত বাদ দাও, সিম্পলিফিকেশনের জন্য চিন্তা করো যে তোমার এখানে একটা ভ্যারিয়েবল ডিসি সোর্স আছে, এখানে হচ্ছে তোমার এই যে প্লাস মাইনাস হচ্ছে তোমার 0.7 ভোল্ট আছে, আর এখানে হচ্ছে একটা ডায়োড আছে, ঠিক আছে? এরকম করে এমনি একটা নরমাল সার্কিট চিন্তা করো। এখন বলো তো, আমি ধরো সোর্সে যখন হচ্ছে 0.1 ভোল্ট দিব, তখন কি আমার এই ডায়োডটা কি থাকবে, অন থাকবে নাকি অফ থাকবে? অফ থাকবে। অফ থাকবে। অফ থাকবে, তাই না? কারণ কি ডায়োডটা ওপেন থাকবে না, কারণ কি দেখো তার এখানে কি এমনি যদি চিন্তা করো, এটা হচ্ছে সোর্সের পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ দিচ্ছ, এখানে তো আসলে নেগেটিভ, বাট এখানে কি তার নি ভোল্টেজটা আছে না? সো এই নি ভোল্টেজটা কি করেছে দেখো, 0.1 এর চেয়ে তো 0.7 বেশি, তাই না? সো এই নি ভোল্টেজটা কি করে রেখেছে, ডায়োডটাকে অফ করে রেখেছে, বা আমরা বলে করে রাখি কি ডায়োডটা এখন রিভার্স বায়াসে আছে, সো সে কি আছে, ওপেন আছে, তাই না? তার মানে এর ভেতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। এখন তুমি আস্তে আস্তে এই ভোল্টেজটা, এটা যেহেতু একটা ভ্যারিয়েবল ডিসি সোর্স, সো এটাকে হচ্ছে বাড়াতে থাকো, বাড়াতে বাড়াতে মনে করো এখন হচ্ছে 0.6 ভোল্ট হয়েছে, এখন কি হবে, ডায়োডটা কি অন থাকবে নাকি অফ থাকবে? অফ থাকবে। অফ থাকবে। অফ মানে কি, ওপেন। ওপেন মানে কি, কোন রিজিয়ন, রিভার্স, তাই না? রিভার্স রিজিয়নে সে কাজ করছে, তার মানে কি এখনো কিন্তু ডায়োডটা কি করবে না, অন হবে না, তার মানে কি ওপেন থাকবে। তাহলে ওপেন থাকা মানে কি এর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই না? এখন তুমি করো কি, যে আবার ডায়োড, এখন চিন্তা করো যে আমি বাড়াতে বাড়াতে এখন আমি 1 ভোল্ট দিলাম, তাহলে এখন কি হবে, ডায়োডটা কি অন থাকবে নাকি অফ হবে? অন থাকবে। অন থাকবে, কারণ কি দেখো যে এখানে 1 ভোল্ট, এখানে 0.7 ভোল্ট, তার মানে কি 1 ভোল্টটা কি 0.7 ভোল্টটাকে অতিক্রম করে গিয়েছে না? হ্যাঁ, তাহলে ডায়োডটা অ্যাকচুয়ালি তার টার্মিনালে কি আমরা যদি কেভিএল করি তাহলে এখানে কত পাচ্ছে, 0.3 ভোল্ট পাচ্ছে না, মানে বিয়োগ করলে। বা কি এভাবে যদি অত কমপ্লিকেটেড চিন্তা না করো, তাহলে কি জাস্ট সে কি 0.7 ভোল্ট তার বিল্ট ইন পটেনশিয়ালটা কি সে অতিক্রম করেছে, তার চেয়ে তো বেশি ভোল্টেজ দিয়েছে, তাই না? তাহলে ডায়োডটা কি হয়ে যাবে, তখন অন হয়ে যাবে, তাই না? সো অন হয়ে যাবে। বুঝতে পারছো কিভাবে কাজ করতেছে? সো এই ভিকেটা আসলে আমার এই নি ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করতেছে, যে যখনই আমার নি ভোল্টেজের চেয়ে গ্রেটার ভোল্টেজ পাবো তখনই আমার কি হবে, ডায়োডটা অন হয়ে যাবে, ঠিক আছে? আর আরএভিটা কি আশা করি বুঝতে পারছো। সো এটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। আমাদের ম্যাথে অ্যাকচুয়ালি এই মডেলটা অতটা ইউজ হয় না, বাট এটা জেনে রাখো, থিওরির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট। সো সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে কি ধরা হয়, যে আমার
এই যে তোমার আমি একটা সার্কিট কিছুক্ষণ আগে দেখালাম, শুধু তো একটা সার্কিট বা একটা নেটওয়ার্কের মধ্যে শুধু তো একটা ডায়োডই থাকবে না, তাই না? এছাড়াও কি আরো অনেক রেজিস্ট্যান্স থাকতে পারে, তাই না? সো সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট মডেলে ধরা হয় যে তোমার নেটওয়ার্কের রেজিস্ট্যান্সটা, এই যে তোমার এসি যে রেজিস্ট্যান্স, অ্যাভারেজ এসি যে রেজিস্ট্যান্সটা আছে সেটার তুলনায় কি অনেক বেশি। সো এটা চিন্তা করে এই অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটাকে এখন ইগনোর করা হয়। সো অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটার জন্যই কিছুক্ষণ আগে আমি কি বললাম, এই যে একটা বাঁকানো স্ট্রেট লাইন পেয়েছিলাম, তাই না? এখন কি হয়ে যাবে, এটা যদি ইগনোর করো তাহলে কি পাচ্ছি, এটাকে যদি 0 করে দাও তাহলে লাইনটা আমার এখন কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার হয়ে যাবে, স্ট্রেট লাইন হয়ে যাবে। তো এই যে দেখো এখানে একটা কি পাচ্ছি, স্ট্রেট লাইন পাচ্ছি। ঠিক আছে, তার মানে কি আগের যে তোমার পিস ওয়াইজ লিনিয়ার মডেলের থেকে এখানে পার্থক্য কি, এখানে আর এভিটাকে হচ্ছে 0 কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে এটা ইম্পর্টেন্ট লিখে দেওয়া আছে, ফর মোস্ট অ্যাপ্লিকেশনস দ্য রেজিস্ট্যান্স RAV is sufficiently small to be ignored in comparison to the other elements of the network. সো এটা হচ্ছে আমার সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এবার আসো আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা নিয়ে আজকে আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা, আরেকবার আমি রিভিউ করে দিচ্ছি, কারণ এইটা কি আমরা এরপরে যে ম্যাথ গুলো স্টার্ট করব সেখানে খুব বেশি হেল্প করবে আমাদেরকে এই কনসেপ্ট গুলো। সো এই ক্ষেত্রে কি বলো, আবার জোরে বলো, আমি তোমার কথা শুনতে পাই নাই। ম্যাম আগের স্লাইডটা আগের স্লাইডটা, হ্যাঁ জি ম্যাম, এটা একটু ম্যাম আরেকবার। আরেকবার। আচ্ছা, এখানে জাস্ট আমি বলেছি যে কি হচ্ছে, এই আগের পিস ওয়াইজ লিনিয়ার মডেলে কি ছিল, আমরা দেখেছিলাম যে আমার সিরিজে একটা অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স ছিল, তাই না? এবং এখানে বলা হয়েছিল কি পিস ওয়াইজে যে যখন তোমার ফরওয়ার্ড বায়াসে সে কন্ডাক্ট করা স্টার্ট করবে তখন কি আমরা এই যে এরকম একটা লাইন পাচ্ছি, এবং এই স্ট্রেট লাইনটাই আসলে বোঝাচ্ছে কি এই তোমার রেজিস্ট্যান্সটা। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, তোমার বলা হচ্ছে যে নেটওয়ার্কে যে আরো রেজিস্ট্যান্স আছে, শুধু তো আমার ডায়োডই থাকবে না, আরো অনেক টাইপের রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু হচ্ছে এই এসি অ্যাভারেজ রেজিস্ট্যান্সটার তুলনায় অনেক বড়। সো অনেক বড় বলে এই অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটাকে এখানে ইগনোর করা হচ্ছে। ঠিক আছে, সো অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটাকে 0 ধরা হলো। সো 0 দেখে এখানে কি 0 মানে কি রেজিস্ট্যান্স, কোনো কিছুর 0 মানে কি শর্ট না। সো দেখো এইখানে কি আমার এই সার্কিটটার মধ্যে কিন্তু কোনো অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স ইনক্লুডেড না। আর এটা এখন তাহলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে কিভাবে এফেক্ট করবে, আগে কি পেয়েছিলাম আমি এরকম একটা স্ট্রেট লাইন একটু বাঁকানো ছিল, তাই না? ওইটাই তো আমার আসলে রেজিস্ট্যান্সটাকে বোঝাতো। ওহমস ল যখন দেখেছিলাম এই স্ট্রেট লাইনটাই কি আমার রেজিস্ট্যান্স বোঝাতো না, ভোল্টেজ এবং কারেন্টের রেশিওই কি আমার রেজিস্ট্যান্স। বাট এই ক্ষেত্রে আমার যখন RAV 0 হয়ে যাচ্ছে তার মানে কি আমি একটা পারপেন্ডিকুলার লাইন পাবো। ঠিক আছে, এটাই বলেছি। এখন আসো আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আরেকটা জিনিসকেও ইগনোর করা হয়, সেটা কি, সেটা ধরা হয় কি আমার নেটওয়ার্কের মধ্যে আদার যে ভোল্টেজ সোর্স গুলো আছে সেটা কি নি ভোল্টেজটার তুলনায় অনেক বেশি বড়। আর আগের যে তোমার ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিটের যে কনসেপ্ট সেটাকেও ইউজ করা হচ্ছে, যে একটা নেটওয়ার্কের মধ্যে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো কি আমার অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সের তুলনায় অনেক বেশি। তো এই ক্ষেত্রে RAV এবং হচ্ছে এই নি ভোল্টেজ দুটোকেই কি করা হয়, ইগনোর করা হয়। এবং সেটা তো আমরা অলরেডি দেখে ফেলেছি যে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ওরা কি করে, নি ভোল্টেজটাকে ইগনোর করে, তাই না? ওরা সুইচের মতো হচ্ছে বিহেভ করে, যে যখনই সে ফরওয়ার্ড বায়াসে চলে যায়, এই যে যখনই সে ফরওয়ার্ড বায়াসে আসলো তার মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো স্টার্ট হলো, আর যখন সে অন হলো, তাই না? ফরওয়ার্ড বায়াস মানে আসলে কি আইডিয়ালের ক্ষেত্রে অন হয়ে যাচ্ছে, তাই না? ডায়োডটা অন হয়ে যাচ্ছে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, অফ হয়ে যাচ্ছে ডায়োডটা, বা আমরা বলি কি ওপেন হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কি যখনই সে ফরওয়ার্ড বায়াস পেয়ে গেল তখনই সে কি করছে, তার মধ্য দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। আর যখন সে রিভার্স বায়াস তখন আমরা দেখতে পাচ্ছি কি সে ওপেন হয়ে যাচ্ছে এবং তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, যে জিরো কারেন্ট। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এবার আসো হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস। সো লোড লাইন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ গুলো করতে এই লোড লাইন অ্যানালাইসিস কনসেপ্টটা লাগবে। সো লোড লাইন কি তোমরা আগে কোনো সেমিস্টারে পড়েছো বলো তো, আমার মনে আসছে না। তোমাদের কি পড়ার কথা লোড লাইন?
পড়ো নাই না লোড লাইন তো আসলে না মেশিনে আসলে মেশিনেও লোড লাইন লাগে কিন্তু মনে হয় তোমাদেরকে ওভাবে দেখায় না। আচ্ছা মেশিনে তো পড়ানোর কথা, গত সেমিস্টারে তোমাদের মেশিন ছিল না? ওই যে শর্ট সার্কিট টেস্ট তারপর ওপেন সার্কিট টেস্ট, ওখানে লোড লাইন পড়ো নাই? আচ্ছা পড়লেও যদি ভুলে যায় অসুবিধা নেই, আমি আবার মনে করাই দিচ্ছি। এখন তোমাদের মনে করাইতে করতে করতে আমার মনে করানোটা মনে হয় বেশি ইজিয়ার। আচ্ছা চলো এখন আমরা তাহলে পড়ি লোড লাইন অ্যানালাইসিস। ঠিক আছে, লোড লাইন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা। আমরা কিছুক্ষণ আগে যখন আমি তোমাদেরকে ডিসি রেজিস্ট্যান্স এসি রেজিস্ট্যান্স পড়িয়েছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম না, অপারেটিং পয়েন্ট, মনে আছে? এই লোড লাইন অ্যানালাইসিসটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই অপারেটিং পয়েন্টটা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, অপারেটিং পয়েন্টটা মানে কি, যেই পয়েন্টটাতে সেই ডিভাইসটা পার্টিকুলার একটা পয়েন্টে যেটাতে সবচেয়ে সে কি বেস্ট পারফর্ম করতে পারে। ঠিক আছে, তো সেই অপারেটিং পয়েন্টটা আমরা লোড লাইন অ্যানালাইসিস এর মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। এবং লোড লাইন অ্যানালাইসিসটা কখন আসে, যখন আমরা নন লিনিয়ার ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কাজ করি। সো 1-2 তে যে তোমরা ইলেকট্রনিক্স পড়েছো, ইলেকট্রিক্যাল পড়েছো, সেখানে আসলে লোড লাইন অ্যানালাইসিস থাকার কথা না, কারণ তোমরা সেক্ষেত্রে কি বেশিরভাগই সব লিনিয়ার ডিভাইস নিয়ে কাজ করেছো, তাই না? তাহলে আসো আমরা কিভাবে লোড লাইন অ্যানালাইসিসটা করি সেটা দেখি। এখন এইটার জন্যই তোমাদেরকে আসলে আজকে আমি বলেছিলাম যে কেভিএল কেসিএল এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে আসবা, কারণ এগুলোই আজকে আমাদের এখন থেকে লাগবে। সো কেভিএল মনে আছে? কেভিএল কি? সামেশন অফ ভোল্টেজ রাইজ সমান সামেশন অফ ভোল্টেজ ড্রপ। হ্যাঁ ভেরি গুড, এটা কে বললো? 106। ভেরি গুড, তার মানে কি একটা সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ রাইজ হয় ঠিক সেই পরিমাণ ভোল্টেজ কি হয়, ড্রপ হয়, তাই না? সেটাই হচ্ছে আমার কেভিএল। এটা যদি R1 এবং R2 হয়, তাহলে এটা যদি আমার সোর্স হয়, তার মানে আমরা জানি কি সোর্সটা যে পরিমাণ ভোল্টেজ রাইজ করবে এই রেজিস্ট্যান্স গুলোর মধ্যে কি হবে, সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। সরি সেম পরিমাণ না, তাদের রেজিস্ট্যান্সের ক্ষমতা অনুযায়ী ভোল্টেজ ড্রপ হবে। বাট একটা সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ রাইজ হবে টোটাল সেই পরিমাণ ভোল্টেজই ড্রপ হবে। এবং কেভিএল কিভাবে আমরা অ্যানালাইসিস করি, কি করি, প্রথমে একটা কি করি, কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ডিরেকশন চিন্তা করে নেই, তাই না কারেন্টে? সো আমি ধরলাম হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে, তারপরে এক একজন এক এক ভাবে করে। তো আমি প্রেফার করি হচ্ছে গিয়ে মাইনাস, প্রথমে যে সাইনটা আসে আমরা সেই সাইনটা লিখি, তাই না? তো তোমরা কিভাবে শিখেছো? 1-2 তে থাকতে তোমরা কোনটা নিতা, কোন সাইনটা নিতা? মানে মাইনাস ই প্লাস, তোমার ধরো এটা যদি এরকম হয় মাইনাস প্লাস, এখানে তো একটা ভোল্টেজ ড্রপ হলো প্লাস মাইনাস V1, তাই না? এখানে একটা ভোল্টেজ ড্রপ প্লাস মাইনাস V2। তাহলে তোমরা কোন প্রসেসে লিখতা? তোমরা কি মাইনাস V প্লাস হচ্ছে কি V1 প্লাস V2 ইকুয়ালস টু 0 লিখতা, নাকি অন্যটা লিখতা যে V মাইনাস এভাবেই লিখতাম ম্যাম। এটা লিখতা, তাই না? আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ma'am। ঠিক আছে, দুটোই লিখতাম। দুভাবে লিখতা। আমি বলবো যে একভাবে লিখো, বুঝছো? নাহলে হচ্ছে যে প্যাচ লাগাই দিবা। সো আমি যখন 1-2 তে কোর্স নিই আমি বলি যে হচ্ছে একভাবে শিখো, সো তাহলে মাথার মধ্যে গ্যাঞ্জাম লাগার কম চান্স। আচ্ছা দুইটাই রাইট, দুইটাই 100% রাইট, সেটাতে কোনো সন্দেহ নাই। সো ফার্স্ট এটা মনে করলাম আমার সোর্স, এখানে হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স, সো তার অ্যাক্রসের ড্রপটা V1, আর এটা হচ্ছে আমার ড্রপ, সেটা হচ্ছে আমার V2। ঠিক আছে, সো আমি ফার্স্টে কি করব, একটা ক্লকওয়াইজ হচ্ছে ডিরেকশনে কারেন্টটা চিন্তা করে নিলাম। তাহলে এখন কি পাচ্ছি, এটা হচ্ছে মাইনাস, এবং আমি ধরতেছি যে প্রথমে যে সাইনটা আমি দেখতে পাবো সেটা আগে লিখবো। সো তোমার কেভিএল আমি আর অত ডিটেইলসে আলোচনা করলাম না, কারণ আমার মনে হচ্ছে তোমাদের ভালোই মনে আছে। তাহলে ফার্স্টে কি আসবে, আমরা যদি এখন এইটার জন্য কেভিএল লিখতে চাই তখন কি হবে, ফার্স্টে এই সার্কিটটাতে কেভিএল লিখো, কি কি পাবা? মাইনাস ই -e, তারপরে প্লাস ভিডি +vd, তারপরে প্লাস পিআর +vr ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না? সেটা তো আমরা বুঝতে পারছি। সো ইকুয়ালস টু কি লেখা যায়, এটাকে যদি এপাশে নিয়ে আসি, vd প্লাস হচ্ছে vr, তাই না? এখন ভিআর সমান কি লেখা যায় দেখো তো, এটা কি একটা সিরিজ সার্কিট, সো সেম কারেন্ট ফ্লো করবে। আর আমরা জানি কি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস বা থ্রুতে কারেন্ট আমরা কিভাবে বের করতে পারবো, কি লেখা যায়, ভিআর সমান সমান
IDR. আইডিআর, তাই না? কারণ যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, সেম আইডিটাই কি পুরা সবগুলোর মধ্য দিয়ে কি করবে, ফ্লো করবে। ঠিক আছে, সো ভিআর এর জায়গায় আমরা এটাকে রিপ্লেস করলাম আইডি ইনটু আর দিয়ে। এখন এইটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা। ঠিক আছে, সো প্রথমে কি করব, ভিডি ইকুয়ালস টু হচ্ছে আমি 0 ধরবো। আমার এটা বের করার সিস্টেম, আমরা অ্যাকচুয়ালি আসলে কি করতেছি, হয়তো মনে হচ্ছে যে ম্যাডাম এখানে আমরা আসলে করতেছি কি, আমরা এই যে ম্যাক্সিমাম পয়েন্ট গুলো বের করতে চাচ্ছি, যাতে কি আমরা লোড লাইনটা ড্র করি। এই যে একটা স্ট্রেইট লাইন দেখতে পাচ্ছ না ব্ল্যাক কালারের, এটাকে আমরা হচ্ছে লোড লাইন বলি। আমরা এই লোড লাইনটা অ্যাকচুয়ালি ড্র করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি অপারেটিং পয়েন্টটা কিভাবে বের করে, এই যে তোমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই ব্লু কালারটা তো আমরা এতক্ষণে জেনে গেছি, এটা আমাদের কি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই লোড লাইনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে যেই পয়েন্টে ছেদ করে, ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটাই কি আসলে আমার কিউ পয়েন্ট। ঠিক আছে, আমরা এই কিউ পয়েন্টে আসলে ফাইন্ড আউট করতে চাচ্ছি। সো সেটার জন্য কি আমাকে ফার্স্টে লোড লাইনটা ড্র করতে হবে। সো লোড লাইনটা ড্র করার জন্যই আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবং লোড লাইন ড্র করার একটা প্রসেস হচ্ছে, প্রথমে আরেকবার একটু রিপিট করবেন একটু এই যে এই কথাটা যেটা এখন বললাম। Yes, ma'am. আচ্ছা, এখানে আমি বলেছি যে আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা যে এগুলো করতেছি উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই যেখানে দেখতে পাচ্ছ না যে কিউ পয়েন্ট, এই কিউ পয়েন্টটা ফাইন্ড আউট করা। সো কিউ পয়েন্টটা ফাইন্ড আউট করার জন্য, এটা তো একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তাই না? এটা তো আমাদের দেওয়াই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কিউ পয়েন্টটা কি আসলে এই লোড লাইন এবং ক্যারেক্টারিস্টিক্স কার্ভটার কি ছেদবিন্দু, তাই তো? সো আমরা এখন কি চাচ্ছি, এই যে লোড লাইন সেটাকে ড্র করতে চাচ্ছি। সেটা ড্র করার জন্যই আমরা এখন প্রসেসটা দেখছি যে কিভাবে আসলে আমরা এই লোড লাইনটা ড্র করতে পারি। ঠিক আছে, সো লোড লাইন ড্র করার 1 নাম্বার যে প্রসেস, সেটা কি করতে হয়, প্রথমে ডায়োডের অ্যাক্রস, এটা তো একটা ডায়োড, তাই না? এর দেখো অ্যাক্রসের ভোল্টেজটা কত ধরা হয়েছে, ভিডি, আর এই ডায়োডের থ্রুতে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত ধরা হয়েছে, আইডি। প্রথমে কি করা হয়, যে এই ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাকে আমরা 0 ধরি। তাহলে ফার্স্টে কি করব, 1 নাম্বার মনে রাখবা যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা 0 হয়ে যাবে, এবং এটা কোথায় বসাবা, এই যে একটা কেভিএল করে যে একটা ইকুয়েশন পেলা না, সেটাতে বসাও। তাহলে কি থাকতেছে, ই ইকুয়ালস টু ভিডি প্লাস হচ্ছে কত, আইডি ইনটু হচ্ছে আর, তাই না? এখন ভিডি সমান আমি কি ধরতেছি, 0। তাহলে এই ইকুয়েশনে যদি ভিডি সমান 0 বসো, তাহলে কত থাকতেছে, আইডি ইনটু আর, ই সমান। সো সেখান থেকে কি আমরা আইডি এর ভ্যালু পেতে পারি না? আইডি এর ভ্যালু কত হবে, ই ডিভাইডেড বাই আর, তাই না? তাহলে দেখো আমরা কি এই পয়েন্টটা পেলাম, বুঝতে পারতেছো? ম্যাম একটু স্লো পড়াইলে ভালো হয়। স্লো পড়াবো? আচ্ছা ঠিক আছে, স্লো পড়াচ্ছি। কোন জায়গাটা থেকে বুঝো নাই, এই যে এখানে জাস্ট কি করেছি, তোমার লোড লাইন অ্যানালাইসিসের সময় আমার কাজটা কি হয়, প্রথমে আমি ধরবো যে এই যে ডায়োডটা আছে না, ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা কত হবে, 0 হবে। কিসের জন্য করতেছি, আমি এই লোড লাইনটা ড্র করতে চাই। সো এইটা লোড লাইনটা ড্র করার সিস্টেমে এরকম যে আমি ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটাকে একবার 0 ধরবো, আর আরেকবার কি করব, কারেন্টটাকে 0 ধরবো। 1 নম্বরে আমি চিন্তা করতেছি যে ভিডিটা হচ্ছে 0, তারপরে আর কিছুই না, এই যে আমি কেভিএল করে কি একটা ইকুয়েশন পেলাম না, এই ইকুয়েশনটার মধ্যে ভিডি ইকুয়ালস টু 0 বসিয়ে দাও। তাহলে 0 বসালে তোমরাই বলো যে ই ইকুয়ালস টু ভিডি প্লাস আইডিআর। এই যে কিছুক্ষণ আগে তোমরা এটা করেছো, কেভিএল করে এটা বের করেছো। এখন এই ইকুয়েশনে যদি ভিডি ইকুয়ালস টু 0 বসো, তাহলে থাকবে কি, এটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে ই ইকুয়ালস টু কি থাকতেছে, আইডি ইনটু আর। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে এখান থেকে আইডি এর ভ্যালু কত পাবা, E by R. ই বাই ই বাই আর। ঠিক আছে, এই ই বাই আরটাই আসলে কি আমার একটা ম্যাক্সিমাম ভ্যালু, সেটা কি বুঝছো তোমরা? দেখো তো, চিন্তা করো একটু, ই বাই আরটা যে আমার একটা ম্যাক্সিমাম ভ্যালু, সেটা কি বুঝতে পারতেছো? কেউ কি বুঝতে পারছো? কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা যে ই বাই আর, কারণ সেটা যদি কেউ যারা বুঝো নাই তাদেরকে বলি, যদি আইডি, যদি মনে করো ভিডিটা 0 না, তাহলে আইডি সমান সমান তুমি কি লিখতে পারতা, ই মাইনাস ভিডি লিখতে পারতা না, ডিভাইডেড বাই আর। তাহলে কি এখন যখন ভিডি সমান হচ্ছে 0 হয়ে যাচ্ছে,
ঠিক আছে, ভিডি সমান যখন 0 হয়ে যাচ্ছে তখন যে কারেন্টটা পাবা সেটাই বেশি না? আর না হলে কি যদি ভিডিটা থাকতো তাহলে কি তোমার ভ্যালুটা কমে যেত না আইডি এর? বুঝতে পারতেছো? তাহলে কি হচ্ছে, আমরা এইভাবে যে পয়েন্টটা পাবো সেটাই কি আমার হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কারেন্টটা পাচ্ছি এখান থেকে। একইভাবে আমি প্রথমে কি বললাম, ভিডি ইকুয়ালস টু 0, এই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটাকে আমি 0 ধরেছি। এরপরে সেকেন্ড প্রসেস কি হবে, আমি ডায়োডের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে 0 ধরবো। তাহলে এখানে আইডি ইকুয়ালস টু এখন কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। কোথায় বসাবা, ওই যে আবার সে এই ইকুয়েশনে বসাবা। সো চলো আমরা বসাই। এই ইকুয়েশন থেকে আমরা কি পেয়েছিলাম, ই ইজ ইকুয়াল টু ভিডি প্লাস হচ্ছে আইডি ইনটু হচ্ছে আর। এখন আইডি এর ভ্যালু কত, কত ধরেছি, 0 ma'am. 0। তাহলে অ্যাকচুয়ালি থাকছে কি, ই ইজ ইকুয়াল টু ভিডি থাকছে না? তাহলে কি এটাই কি আমার কি ভিডি এর ম্যাক্সিমাম ভ্যালু না? yes ma'am এই যে এই পয়েন্টটা পেলাম। এখন কি করবা, এই দুইটাকে জোড়া লাগায় একটা হচ্ছে স্ট্রেইট লাইন ড্র করবা। বোঝা গেছে? তাহলে এই যে লাইনটা পেলা সেটাকে আমরা বলি কি লোড লাইন। এবং সেটা দেখো এই যে তোমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে এই পয়েন্টটাতে ছেদ করেছে, সো সেটাই হচ্ছে আমার কিউ পয়েন্ট। সেটাকে আমরা বলে থাকি অপারেটিং পয়েন্ট বা হচ্ছে কুইসেন্ট পয়েন্ট। বোঝা গেছে? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা আমাকে জি, একজন, আমাকে একটু কষ্ট করে একজন একটু এক্সপ্লেন করো তো কি বুঝলা। তাহলে জাস্ট আমাকে বেশি কিছু বলতে হবে না, বলো যে লোড লাইন ড্র করার প্রসেসটা কি। দুইটা স্টেপে আমরা এটা করে থাকি, ফার্স্ট স্টেপটা কি আর সেকেন্ড স্টেপটা কি। এখানে দেখ, ফার্স্ট স্টেপে বিডি সমান সমান 0 ধরে নিতে হবে, আর সেকেন্ড স্টেপে, আইডি ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। আর তারপরে এই ভ্যালুটাকে কোথায় বসাবা, ম্যাম ওই যে এক্সিসে বসাবো। হ্যাঁ এই যে কেভিএল করে যে ইকুয়েশনটা পেয়েছো না সেটাতে বসাবা। ঠিক আছে, এই তো বুঝতে পেরেছো, থ্যাংক ইউ, তোমরা শুনছো আজকে। আচ্ছা তাহলে দেখো এই যে আমি যে কথাটা বলেছি সেটা এখানে আবার বলেছি, a straight line drawn between the 2 points will define the load line, তাই না? এটাই তো আমরা করলাম যে straight line drawn between the 2 points will define the load line. The 2 points can be obtained from the following equation. আমরা অলরেডি করেছি যে VD equals to একবার 0 বসিয়েছি, একবার ID equals to 0 বসিয়েছি। আচ্ছা তারপরে কি বলেছে, the point of intersection between the characteristics curve and the load line is the point of operation for the circuit. This is usually called the quiescent point, abbreviated as কি Q point. অলরেডি আমি সেই কথাটাও বলে দিয়েছি যে এই পয়েন্টটাকে আমরা কি বলি, ইন্টারসেকশনে যে পয়েন্টটা পাওয়া যায় কুইসেন্ট পয়েন্ট অথবা কিউ পয়েন্ট বলে থাকি। সো এখন যদি আমি তোমাকে বলি কিউ পয়েন্টে ভোল্টেজ এবং কারেন্ট বের করো, পারবা না? কি করবা, কেউ কি বলতে পারবে? এই কিউ পয়েন্টে আমি যদি বলি যে ভোল্টেজ এবং কারেন্ট বের করো তাহলে কি পারবা না? গ্রাফ থেকেই বের করবো। গ্রাফ থেকে কি করবা, অপারেটিং পয়েন্ট থেকে কি করবা, এক্স এক্সিস, এটা কি আমার এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই যে কিছুক্ষণ আগে যেভাবে x আমরা বের axis করি বরাবর একদম। পারপেন্ডিকুলার রাখবো আর y axis বরাবর পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার রাখবো। এই তো ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে এখানে দেখো এই অপারেটিং পয়েন্টটা থেকে তুমি কি করেছো, এক্স এক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার এঁকেছো যেটা দিয়ে কি তোমার ভিডি কিউ, তার মানে অপারেটিং, এই যে কিউ ডি কিউ দ্বারা বোঝাচ্ছে অপারেটিং পয়েন্টের ভোল্টেজ। ঠিক আছে, তারপরে এই যে এখানে আবার আমার কি করব, ওয়াই এক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, তাহলে সেটা কি আমার আইডি কারেন্ট এক্সিসটাকে একটা পয়েন্টে ছেদ করবে, তাহলে সেখান থেকে আমি কি পাবো, আইডি কিউ পাবো। সো এই ছিল আমার লোড লাইন অ্যানালাইসিস। তো চলো এখন একটা প্রবলেম করি, ম্যাথ করি, তাহলে কি লোড লাইনের অ্যানালাইসিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। সো এই হচ্ছে তোমাকে এই সার্কিটটা দেওয়া আছে, ঠিক আছে? পরীক্ষা এখন লোড লাইন কিভাবে থাকবে, এই সার্কিটটা তোমাকে দিয়ে দিয়েছি, তারপরে এই কার্ভটাও তোমাকে দেওয়া আছে। সো বলা হয়েছে কি করো, যে তুমি ডিটারমাইন করো ভিডি কিউ আইডি কিউ, তার মানে কি অপারেটিং পয়েন্টে কি আমার ভোল্টেজ এবং কারেন্টকে হচ্ছে বের করতে হবে, তাই না? সেটাই তো আমাদেরকে করতে বলেছে। সো আমরা কিভাবে, আমরা জানি কিভাবে আমরা অপারেটিং পয়েন্টটা পেতে পারি, কিভাবে পাই?
ম্যাম ফার্স্টে যে ভিডি 0 ধরে লাইনটা বের করে। আগে আমাকে কি লোড লাইনটা ড্র করতে হবে, জি, ma'am. তাই না? বেসিক কি আমার এই অপারেটিং পয়েন্ট ছেদ বিন্দুটা পেতে গেলে, কুইসেন্ট পয়েন্টটা পেতে গেলে আমাদের লোড লাইনটা ড্র করতে হবে। সো লোড লাইনটা ড্র করার জন্য প্রথমে এই সার্কিটটা দেওয়া আছে, তাই না? সো এই সার্কিটে আমি একটা কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। সো চলো কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে কি হচ্ছে, মাইনাস ই, বলো সবাই পার্টিসিপেট করো। তারপরে কি লিখবো, সি প্লাস বিডি প্লাস বিডি পিডি, তারপরে প্লাস বিআর প্লাস ভিআর ইকুয়ালস Is টু equal to হচ্ছে zero. 0। আচ্ছা, আবার তাহলে লেখা যায় কি, এটা সমান সমান মাইনাস ই প্লাস হচ্ছে গিয়ে ভিডি, আর ভিআর সমান কি লেখা যায়, আইডিয়ার আইডি ইনটু হচ্ছে আর ইকুয়ালস টু হচ্ছে 0, বা ই সমান সমান কি লেখা যায়, ভিডি প্লাস হচ্ছে আইডি আর। এখন আমরা জানি কি আমাদের লোড লাইন বের করার সিস্টেম কি, আমার দুইটা পয়েন্ট লাগবে, তাই না? যে আমার ভোল্টেজ এক্সিস এর ম্যাক্সিমাম একটা পয়েন্ট লাগবে, কারেন্ট এক্সিস এর ম্যাক্সিমাম একটা পয়েন্ট লাগবে। সো সেটার জন্য আমি বলেছি কি দুইটা স্টেপ। প্রথম স্টেপ কি, যে তোমার ডায়োডের ভেতরে যে কারেন্টটা যাচ্ছে, আগে ভোল্টেজ বলেছি তাহলে আগে ভোল্টেজই বলি, ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে আমি কি ধরবো, একবার 0 ধরবো। সো 0 ধরে এই ইকুয়েশনে বসাবো, ঠিক আছে? সো বসাও, কত আসে, ভিডি যদি 0 হয় তাহলে থাকতেছে ই ইন্টু কত, আইডি ইন্টু আর। তাহলে এখান থেকে কত আসে, আইডি সমান সমান ই বাই আর। এখানে কি ই এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো তো, 10 10, আর এর ভ্যালু কত দেওয়া আছে, 0.5। Five. তাহলে এটাকে ভাগ করলে আমি কি পাবো, আইডি পাবো। তো আইডি আসছে কত ওদের, 20 মিলি অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করলেই পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে কি করবা, 1 নাম্বার স্টেপ। তারপর সেকেন্ড স্টেপটা আইডি ইকুয়াল 0 আইডি ইকুয়ালস টু 0 বসাবা। কোন ইকুয়েশনে, এই যে এখান থেকে কেভিএল করে যে ইকুয়েশনটা পেয়েছো সেই ইকুয়েশনে, ঠিক আছে? তাহলে বসাও, বসালে কত আসে, ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ভিডি প্লাস হচ্ছে আইডি ইনটু আর। এখন আইডি যেহেতু 0 বসাচ্ছি তাহলে কত হবে, এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভিডি হচ্ছে। তাহলে ই এর ভ্যালু কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, তাহলে ভিডি 10 সমান কত পাচ্ছি, 10, 10 তাই না? তাহলে কি, এই যে দেখো আমি এখানে দেখো, আমি এগুলো সব একটু পরিষ্কার করি তাহলে ভালোভাবে বুঝতে পারবা। সো এই যে দেখো, এই যে ভিডির কত পেয়েছো 10, এই একটা পয়েন্ট পেলা, আর আইডি কত পেয়েছো এখান থেকে 20, এই যে এখানে আর একটা পয়েন্ট পেলা। এখন এই দুইটা পয়েন্টকে কি করে দিবা, যোগ করে দিবা। যোগ করলে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে সে কি করছে, এই পয়েন্টটাতে ছেদ করছে। এখন কি করবা, এই ক্যারেক্টারিস্টিক্স এর কার্ভটাকে যে পয়েন্টে ছেদ করলো, বা অপারেটিং পয়েন্ট, কুইসেন্ট পয়েন্ট, এখান থেকে এক্স এক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, ওয়াই এক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন টানলে সেটা এক্স এবং ওয়াই এক্সিস কে যেই ভ্যালুতে ছেদ করবে সেটাই কি আমার আসলে কি, ভিডি কিউ আর আইডি কিউ ভিডিআই কিউ আইডি কিউ। তো সেখান থেকেই দেখো ভিডি কিউ এবং আইডি কিউ এর ভ্যালু বের হয়েছে, ঠিক আছে? তারপরে ডিটারমাইন ভিআর আইডি আরডি, এটা তো জাস্ট নরমাল কেভিএল কেসে ওহমস, এটা তোমরা এমনিই পারবা। এই যে ভিআর সমান কি হবে, কিছুক্ষণ আগেই তো বললারা বাবারা, মাইনাস ই প্লাস কি ছিল, ভিডি প্লাস ভিআর ইকুয়ালস টু 0 ছিল না? তাহলে এখন কত হবে, ই মাইনাস ভিআর ভিডি। ইকুয়ালস টু ই মাইনাস মাইনাস ভিডি। ভিডি ভ্যালু বসালেই পেয়ে যাবা, একদমই সোজা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা দেখি সিলিকন ডায়োড। এটা কি আমি দেখতে পাচ্ছি না, একটা মিনিট, সরি, আমার ইয়েটা তোমাদের আচ্ছা এখন দেখতে পাচ্ছি, সিলিকন ভার্সেস হচ্ছে আইডিয়াল ডায়োড। তো এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি অলরেডি অনেকবার বলে ফেলেছি। তো এখানে জাস্ট যেহেতু আমরা এরপরে অঙ্ক শুরু করব আজকে, সো এই জন্য এই কথাটাকে আবার রিপিট করা হয়েছে, কারণ অঙ্ক করার সময় তোমরা বেসিক্যালি আমি কি বলেছিলাম, দুই ধরনেরই ডায়োড দেখতে পাবা, একটা হচ্ছে সিলিকন ডায়োড আর একটা হচ্ছে আইডিয়াল ডায়োড। সো আইডিয়াল ডায়োডটা আমি মনে হয় আজকেই কমপক্ষে 5-6 বার বলে ফেলেছি, তাই না? এখন তোমাদেরই আরেকবার বললে বিরক্তি লাগতে পারে। সো তোমরা আমাকে বলো যে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হয়, কি ধরি আমরা, সুইচ হিসেবে বিবেচনা করি। আর এভারেজটাকে নেগলিজিবল করে দিতে। আর এভারেজ এবং সবকিছুই নেগলেক্ট হয়ে যাবে, বেসিক্যালি সে কি করবে, সুইচ হিসেবে বিহেভ করবে, তাই না? যখন সে ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন তাকে আমরা ধরি কি, তার বিল্ট ইন ভোল্টেজের ড্রপ বা নি ভোল্টেজটা থাকে না। তার মানে কি হচ্ছে, সে হচ্ছে এই যে তোমার ফরওয়ার্ড বায়াসে যাওয়ার সাথে সাথে সে কি হয়ে যাবে, শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, তাই না?
তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা স্টার্ট করছে। আর যখন সে রিভার্স বায়াসে থাকবে, এই যে এখানে দেখো আবার দেখানো হয়েছে, এই যে যখন 0 ভোল্ট তখন সে কি করছে, ফরওয়ার্ড বায়াসে থাকছে এবং সেটাকে আমরা ডায়োডটাকে তখন শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করছি। আচ্ছা, তার মানে কি, আচ্ছা এটা কি জানো তোমরা, এই কথাটা মনে হয় আজকে আমি বলি নাই, যে একটা শর্ট সার্কিটের অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপ কত? 0 ম্যাম। 0। রেজিস্ট্যান্স যদি 0 হয়, ভোল্টেজ ড্রপ তো অবশ্যই 0 হবে, তাই না? আচ্ছা, আর এই অংশটা কোন অঞ্চল, ফরওয়ার্ড নাকি রিভার্স? রিভার্স। রিভার্স। সো রিভার্স বায়াসে ডায়োডটা কি থাকে, অফ থাকে। অফ মানে কি, সে ওপেন থাকে, সো তার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, লাইক হচ্ছে সুইচ, তাই না? এর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারছে না। আচ্ছা, এখন দেখো আরেকটা, যেটা এটা এই টাইপের ডায়োডটা আসলে বলেছি কি থিওরিটিক্যাল কনসেপ্ট, এরকম ডায়োড প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। সো এখন যদি আমরা প্র্যাকটিক্যাল ডায়োড, সিলিকন ডায়োডের কথা চিন্তা করি, সো সিলিকন ডায়োডের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমরা কি বলতে পারছি, যে যখনই হচ্ছে 0.7 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে তখনই কি হবে, ইলেকট্রন ফ্লো করবে। তখনই এর ভেতর Current flow দিয়ে করবে। কারেন্ট ফ্লো করবে এবং এক্সপোনেনশিয়ালি রাইজ করবে। তার মানে কি, এখানে নি ভোল্টেজটা আমরা কি করছি, কনসিডার করছি। এবং এজন্য দেখো, এই যে যখনই তোমার এরকম ডায়োড থাকবে না অঙ্কে, তখন সেটাকে রিপ্লেস করবা কি দিয়ে, এই যে এরকম 0.7 ভোল্ট দিয়ে রিপ্লেস করবা। বোঝা গেছে? এদিকে প্লাস এদিকে মাইনাস, তার মানে কি যখনই 0.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ যাবে তখনই ডায়োডটা কি হবে, অন হবে। ঠিক আছে, এখন এই অংশটা কি হবে বলতো, এই অংশে কি ডায়োডটা অন নাকি অফ? অফ ম্যাম। অফ, তাই না? কারণ কি, তার নি ভোল্টেজের চেয়ে সে কম ভোল্টেজ পেয়েছে, সো সে এই অংশটা যদি চিন্তা করো, দেখো এই অংশটা কিন্তু অফ, তার মানে কি সে ওপেন হয়ে আছে, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই তো আমরা জানি। আবার রিভার্স, যখন তাকে রিভার্স করা হয়েছে, তখন আমরা আগে যখন পড়েছিলাম তখন এই জিনিসটা হচ্ছে অনেকে প্যাচ লাগায়, সেটা হচ্ছে আমি কিন্তু সবসময় বলেছি কি রিভার্স বায়াস অবস্থায় কি থাকে, একটা স্যাচুরেশন কারেন্ট থাকে, তাই না? রিভার্স স্যাচুরেশন কারেন্ট থাকে, অল্প পরিমাণ কারেন্ট থাকে। বাট যখন আমরা এই যে ম্যাথ করব বা সিলিকন ডায়োডের ক্ষেত্রে, ওই রিভার্স স্যাচুরেশন কারেন্টটাকে যেহেতু খুব অল্প থাকে, মানে এইটা এত বেশি থাকে যে এই ন্যানো অ্যাম্পিয়ার কারেন্টটাকে ইগনোর করা হয়। ঠিক আছে, সো ধরা হয় কি, তোমার রিভার্স বায়াস কন্ডিশনে কি আমার ডায়োডটা কি থাকবে, অফ থাকবে এবং এর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো দেখো, এই যে রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োডটা কি অফ থাকতেছে, ওপেন থাকতেছে, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। বোঝা গেছে? এই জিনিসটা কি কনসেপ্টটা ক্লিয়ার? কারণ এরপরে জাস্ট হচ্ছে আমরা আজকে একটা অঙ্ক করে তোমাদেরকে ছেড়ে দিব। Yes ma'am, clear ma'am. ক্লিয়ার হয়েছে? Yes ma'am. আচ্ছা, তাহলে ভেরি গুড। আচ্ছা, তাহলে এখনই এই কনসেপ্টটা দেখো, আমাদের এখনই কাজে লাগবে। তো তোমাদেরকে কোন অঙ্কটা করাবো? আচ্ছা, এটাই করো, প্রথমে এই অঙ্কটা করো, একদম সিম্পল একটা অঙ্ক। আচ্ছা, এখন পরীক্ষায় কিভাবে আসবে দেখো, এখানে যদি সিলিকন দেওয়া থাকে তাহলে তুমি কোনটা অ্যাজিউম করবা, কোন ডায়োড? সিলিকন ডায়োড। সিলিকন ডায়োড। আর এখানে যদি এই জাস্ট এই সিলিকনটা না থাকতো তখন কি করতা, আইডিয়াল ডায়োড কনসিডার করতা। ঠিক আছে, এই যে আমি যখন তোমাদের পরীক্ষায় দিব, যদি সিলিকন দিয়ে দিই তখন তো সিলিকন ডায়োড কনসিডার করবা, আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে বুঝবা সেটা কি আমার একটা আইডিয়াল ডায়োড। তো চলো দেখি অঙ্কটাতে কি কি বলেছে। ফার্স্টে বলেছে ডিটারমাইন ভিডি, ভিআর এন্ড হচ্ছে আইডি, এই জিনিসগুলো আমাদের এখানে বের করতে বলেছে। সো এই সার্কিটটা দেওয়া আছে, সো দেখে বলো তো, এটা যেহেতু সিলিকন ডায়োড তাহলে ভিডি কত হবে? 0.7, নি ভোল্টেজ 0.7। আচ্ছা, এখন তার আগে আমাকে একটা ইম্পর্টেন্ট কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই ডায়োডটা কোন বায়াসে আছে, মানে কোন রিজিয়নে আছে, ফরওয়ার্ড বায়াস রিজিয়নে নাকি রিভার্স বায়াস রিজিয়নে? Forward. কিভাবে বুঝতে পারতেছো? ফরওয়ার্ড। P এর দিকে পাস আছে। হ্যাঁ, এই অ্যানোডটার সাথে আমার প্লাস আছে এবং ক্যাথোডটার সাথে কি আছে, এখানে আমার মাইনাস আছে। সো এই ডায়োডটা অ্যাকচুয়ালি কি আছে, ফরওয়ার্ড বায়াস রিজিয়নে আছে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এখানে ভোল্টেজ সোর্সটা কত, 8 ভোল্ট, which is greater than কি 0.7 ভোল্ট, তাই না? দ্যাটস ওয়াই কিন্তু এটা ফরওয়ার্ড বায়াস রিজিয়নে আছে, তাই না? তার মানে ফরওয়ার্ড বায়াস রিজিয়নে থাকলে কি হচ্ছে, এর ভেতর দিয়ে কারেন্টটা এখন ফ্লো করবে। সো ভিডি সমান, যেহেতু সিলিকন ডায়োড, সো এই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি, 0.7 ভোল্ট, তাই না?
সো অনেকে কি করবা, যদি কারোর বুঝতে সমস্যা হয় এভাবে সার্কিটটাকে কিন্তু আবার রিড্র করে নিতে পারো। ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা অ্যাকচুয়ালি রিপ্লেস করে নিতে পারো, বইতে একবারে ডিরেক্ট করে দিয়েছে। তোমরা যখন সিলিকন ডায়োড দেখবা কেউ চাইলে এভাবে তার নি ভোল্টেজ দিয়ে জিনিসটাকে হচ্ছে রিপ্লেস করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখন বলো তো যে আমার ভিডি এর অ্যাক্রস এর ড্রপটা কত, 0.7 ভোল্ট, তাই না? আচ্ছা, তাহলে ভিআর কত হবে? কেভিএল লিখো এখানে একটা, বলো কেভিএল লিখলে কি হবে? এই যে এটা দেখে কেভিএল লিখো। মাইনাস ই মাইনাস ই প্লাস বিডি ভিডি তারপরে প্লাস ভিআর প্লাস ইকুয়াল 0। 0। সো এখানে তোমার মাইনাস ই এর ভ্যালু কত দেওয়া আছে? 8 -8। তারপরে প্লাস ভিডি, ভিডি এর ভ্যালু কত পেয়েছো? 0.7। 0.7। আর ভিআর টা আমাকে বের করতে হবে। সো এখান থেকে আমার ভিআর এর ভ্যালুটা বের হবে না? সেটা কত বের হবে? 8 মাইনাস 0.7 মানে 7.3। ঠিক আছে, সো আমার ভিডি শেষ, ভিআর শেষ, এরপরে জাস্ট আইডিটা বাকি আছে। সো এটা যেহেতু সিরিজ সার্কিট, সেম কারেন্টই তো ফ্লো করবে, আইডি যা আইআর ও তা। সো আইআর কি এখানে তুমি বের করতে পারো? দেখো তো কোনোভাবে। ওহমস ল কি বলে? ভি বাই আর। ভি বাই আর। তাহলে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপ যদি আমরা জানি, যে কেবল আমরা টাটকা ভোল্টেজ ড্রপটা বের করলাম, তাহলে কি তার রেজিস্ট্যান্স দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে কি তার থ্রু এর কারেন্ট আমরা পাই। তাহলে আমরা কি লিখতে পারি না, আইআর ইজ ইকুয়াল টু কি, ভিআর ডিভাইডেড বাই কি, আর। সো ভিআর কিছুক্ষণ আগে কত পেয়েছি, 7.3। আর কত দেখো দেওয়া আছে, 2.2 কিলো ওহম। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করলে আসতেছে কত, 3.32 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবং এটা সিরিজ সার্কিট, সেম কারেন্টে ফ্লো করবে। সো আইআর যা আইডিও কি তা, তাহলে আমরা লিখতে পারি কি, আইডি ইকুয়ালস টু আইআর। তাহলে আমার আইডিটা কি পেয়ে গেলাম, 3.32। বোঝা গিয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে এখন আমি একটা অঙ্ক দিই, দেখো তো কে পারো, করে দেখাও আমাকে। করে দেখাও মানে কি বলো। ধরো কি দেওয়া যায়, ঠিক আছে, আমি এই অঙ্কটা তোমাদেরকে দিয়েছি। এখন আমাকে বলো তো কেউ একজন যে এখানে আইডি সমান সমান কত হবে? পারবা? ম্যাম 0 হবে। 2 হবে ম্যাম। 0 হবে। ভেরি 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 গুড। কেন বলো তো? কারণ ম্যাম ম্যাম এখানে নি আচ্ছা ভোল্টেজ দাঁড়াও, দুইজন বলতেছো তো, দাঁড়াও একজন, আমি দুইজনেরই রোলটা আগে একটু দেখি, কে কে জানি বলতেছে কি রিফাত বলতে চাচ্ছি, আর হচ্ছে গিয়ে মাহমুদ বলতে চাচ্ছে, তাই না? একজন হচ্ছে 125 আর একজন কত, মাহমুদের রোল কত? ম্যাম 106 আর ম্যাম আর হচ্ছে 9। ম্যাম 97 ম্যাম। 97 আর 106। বলো ফার্স্টে 106 বলো, কি বলতে চাচ্ছো? ম্যাম এখানে নি ভোল্টেজটা সোর্সের ভোল্টেজ থেকে বেশি, যার কারণে এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না, হ্যাঁ, তার মানে ডায়োডটা কি অবস্থায় থাকবে? ক্লোজ অবস্থা থাকবে। ক্লোজ না বাবা, ওপেন অবস্থায় Liver থাকবে। ওপেন অবস্থায় থাকবে। অফ হয়ে যাবে, তাই না? তাহলে কি রকম হবে, যে রিপ্লেস করে ফেলবা। ঠিক আছে, প্রথম দিকে যখন তোমরা এক্সপার্ট হও নাই অঙ্ক করতে করতে, পরের দিকে তোমরা একদম মুখে মুখে করে ফেলতে পারবা। প্রথমে যখন এতটা এক্সপার্ট না, তখন কি করবা, যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করবা। তাহলে দেখতে পাচ্ছি এখানে 0.5 নি ভোল্টেজের চেয়ে কম, তার মানে কি ডায়োডটা ওপেন। সো এই জায়গাটা ওপেন করে দাও। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যাথ করো। তার মানে কি এখন আমার কিন্তু কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই না? আইডি ইকুয়ালস টু 0 হবে। তো পরীক্ষাতে এরকম কনসেপ্টেরই কোয়েশ্চেন থাকবে, যে আমি কি করলাম, এই সেম সার্কিট দিলাম, আমি এখানে ভোল্টেজ সোর্সটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন দেখো এটা কি করাবো, এটা তোমরা একদম নিজেরাই পারবা। এখানে কি বলছে, জাস্ট হচ্ছে এই ডায়োডটাকে রিভার্স করে দিচ্ছে, তার মানে সার্কিটটা এখন কিরকম হচ্ছে,
এরকম। তাহলে এখন বলো তো আমার ডায়োডটা কি অবস্থায় আছে, কোন রিজিয়নে অপারেট করছে? রিভার্স রিভার্স। ওপেন ওপেন আছে তাই না? রিভার্স, ওপেন আছে হ্যাঁ রিভার্স প্রথমে বলতে হবে যে সে কোন রিজিয়ন, যদি আমি পরীক্ষায় বলি কোন রিজিয়নে অপারেট করছে, হ্যাঁ তাহলে তার রিজিয়নটা কি হবে, সে রিভার্স বায়াস রিজিয়নে অপারেট করছে, ঠিক আছে? তারপরে কি, সে রিভার্স বায়াস রিজিয়নে কি থাকছে, সে ওপেন হয়ে যাচ্ছে তাই না? বা আমরা জেনারেল ভাষায় টার্মে ইউজ করি কি এটা সেই ডায়োডটা অফ আছে। সো এই যে তারপরে দেখো এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে ড্র করে ফেলবা। ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করো তাহলে অঙ্ক ভুল হওয়ার পসিবিলিটিটা কমে যায়। আর তোমাকে যদি এই সার্কিট দেওয়া থাকে ডিরেক্টলি যদি করতে যাও তাহলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। সো বেটার হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করবা। তাহলে এখন বলেছি কি আইডি বের করতে, সো আইডি অবভিয়াসলি কি হবে, জিরো হবে। কিছুক্ষণ আগে তোমরাই বললা যে ওপেনের ভেতর দিয়ে তো আর কারেন্ট যেতে পারে না। সো আইডি জিরো হলে কি হবে, আই আরও কি হবে, জিরো হবে। এখন বলো তো যে ভিআরটা তাহলে কত হবে? জিরো ম্যাম জিরো হবে হবে। ম্যাম কারণ ভিআর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আইআর ইন্টু আর। আইআর যদি জিরো হয় ভিআর তো অবভিয়াসলি জিরো হবে, জিরোই হলো। তাহলে এখান থেকে এখন কি ভিডিটা বের করতে পারবা না? এই জায়গাটার ভোল্টেজ ড্রপ কি করে বের করবা? এটা তো তোমরা ছোটবেলায় অসংখ্যবার করেছো তাই না? ম্যাম কেভিএল লিখবা একটা, জাস্ট হচ্ছে একটা কেভিএল লিখবা। কি হবে, মাইনাস একবারে ভ্যালু বসাই দেই নাকি বুঝবা না? -8 তারপরে কি প্লাস ভিডি প্লাস ভিআর ইকুয়ালস টু কত, জিরো, তাই না? আচ্ছা আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে? হ্যালো, ম্যাম কেটে কেটে আসছে হঠাৎ হ্যাঁ হঠাৎ হঠাৎ ম্যাম কেটে যায় কথা। আচ্ছা ঠিক আছে। এটা আসলে এটার কোনো সমস্যার এই সমাধান নাই, সবার নেটে আসলে এটা সমস্যাটা হয়। আচ্ছা তাহলে এখান থেকে কি আমরা ভিআর এর ভ্যালু কত পেয়েছি, জিরো পেয়েছি তাই না? সো বসায় দাও, তাহলে ভিডি সমান কত আসবে, 8 ভোল্ট। ম্যাম এই সো এখানে ভিডি সমান আমি 8 ভোল্ট পাবো, ঠিক আছে? জি ম্যাম আচ্ছা তোমাদের মনে হয় টাইম শেষ তাই না? ইয়েস ম্যাম আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের সবকিছু ঠিক আছে, আজকে তোমরা ক্লাসেও যথেষ্ট ভালো বিহেভ করেছো, 43 জন স্টুডেন্টও এসেছো, প্রথমে কয়েকজন ঘোরাফেরা করেছো, বারবার এসেছো গিয়েছো, এভরিথিং ইজ অল রাইট। বাট তোমরা যে জিনিসটা করছো